পাত্র হিসেবে ভার্সিটির সিনিয়র ভাই রাজ শাহমাদকে দেখে চক্ষু বিস্ফোরিত হয় নজরাতের। মিনিট খানেক হয়েছে পাত্রপক্ষ এসেছে নজরাতকে দেখতে। এদিকে হালকা সাজগোজ করে বসেছিল নজরাত। পাত্রপক্ষ আসার পর নজরাতের বান্ধবী হুমাইসা লুকিয়ে দেখতে যায় পাত্র দেখতে কেমন। দেখে এসে হুমাইসা জানায় পাত্র আর কেউ নয়, তাদের ভার্সিটির বড় ভাই রাজ শাহমাদ। হুমাইসার কথা বিশ্বাস হয় না নজরাতের, তাই নিজ চোখে দেখতে পর্দার আড়ালে থেকে উকি দেয়। যা দেখে চক্ষু চড়ক গাছ। দ্রুত দরজা বন্ধ করে হুমাইসাকে গিয়ে বলে, দোস্ত, এখন আমার কি হবে? আজকে তো আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। হুমাইসা হাসতে হাসতে বলল, তোর বদলে আমি না হয় পাত্রী হিসাবে যাই, কি বলিস? হুমাইসার কথাই সায় দিয়ে নজরাত বলল, দারুণ আইডিয়া, চল তোকে রেডি করে দেই। এই একদম না, ওটা তো আমি এমনিতেই মজা করে বলেছি। তুই সিরিয়াস নিয়ে নিবি কে জানে। শোন, ভয় পাস না, কিচ্ছু হবে না। কিন্তু নজরাত কিছুতেই যাবে না ওই দাম্ভিক অহংকার মানুষটার সামনে। সবচেয়ে বড় কথা, নজরাত রাজ শাহমাতের সামনে গেলেই তাকে চিনে ফেলবে, কারণ গতকাল ভার্সিটিতে রাজ শাহমাতের সাথে কথা বলতে গিয়েছিল নজরাত, কিন্তু রাজ শাহমত তাকে পাত্তা দেয়নি। এরপর থেকে বান্ধবীদের সাথে লজ্জায় মুখ দেখাতে পারে না নজরাত। নজরাতকে তার বান্ধবীরা মিলে ডিয়ার দিয়েছিল তাদের ভার্সিটির বড় ভাই রাজ শাহমতের সাথে আলাপ করে বন্ধুত্ব করার। ভার্সিটির টিচার থেকে শুরু করে স্টুডেন্টদের কাছে খুবই পরিচিত একটা মুখ রাজ শাহমত। রাজনীতিতে তার জুড়ি নেই, তাছাড়া খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রাজ শাহমত। স্কুলে থাকাকালীন প্রেমে ব্যর্থ হয়ে প্রতিজ্ঞা করেছে জীবনে আর কোনো দিন প্রেম নামক সম্পর্কে জড়াবে না, একেবারে বিয়ে করবে। তাই ভার্সিটির কোনো মেয়েদের পাত্তা দেয় না রাজ শাহমাদ। এমনকি মেয়েদের সাথে কথা বলতেও ঘৃণাবোধ কাজ করে নিজের মধ্যে। কিন্তু নজরাত রাজ শাহমতের সম্পর্কে জানতো না, তাই তো বান্ধবীদের পাল্লায় পড়ে রাজ শাহমতের সাথে বন্ধুত্ব করতে চায়। নজরাতের বান্ধবীরা জানতো রাজ শাহমত কোনো মেয়েদের সাথে বন্ধুত্ব করে না, তাই ইচ্ছে করে এই ডেয়ার দেয়। যদিও হুমাইসা সাবধান করেছিল নজরাতকে, কিন্তু নজরাত শুনে নাই। জেদ ধরে বন্ধুত্ব করে দেখিয়ে দিতে চেয়েছিল তার বান্ধবীদের। লম্বা দম নিয়ে এগিয়ে যায় রাজ শাহমতের কাছে, গিয়ে বলে, ভাইয়া। নজরাত আচমকা এসে কথা বলাই ব্রো কুচকে তাকায় রাজ শাহমাদ। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, কি চাই? বন্ধুত্ব, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই ভাইয়া। রাজ শাহমাদের তখন মুচকি হাসি দিয়ে বলল। সরি। তারপর রোদ চশমা চোখে দিয়ে এক প্রকার ভাব দেখিয়ে বন্ধুদের নিয়ে ওই স্থান ত্যাগ করে। আশেপাশে যতক্ষণ দেখেছে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছে। শেষে ভরা ক্যাম্পাসে অপমানিত হয়ে ফিরে আসে নজরাত। এরপর থেকে যখনই রাজ শাহমতের কথা মনে পড়ে তখনই গালমন্দ করতে ভুলে না নজরাত। যাই হোক, এখন রাজ শাহমাতের সামনে থেকে পালাবে কিভাবে তার উপায় খুঁজতে ব্যস্ত দুই বান্ধবী। তখনই নজরাতের নানু মনি এসে বলল, নজরাত পোলা তো চান্দের লাহান সুন্দর, আমার তো তোরে নিয়ে হিংসা হইতেছে। নজরাত আছে। নজরাতের জ্বালাই এর মধ্যে তিনি এসে রাজ শাহমতের গুণগান গাইতে শুরু করে দিয়েছেন, তাই নজরাত কিঞ্চিত রেগে বলল, বুড়ি, তোমার যেহেতু এত পছন্দ হয়েছে, তোমার ওই দাম্ভিক অহংকারী ছেলেকে বিয়ে করে নাও। নজরাতের নানু সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই কেমনে জানলি ওই ছেলের দাম্ভিক অহংকার আছে? সুন্দর ছেলেরা ওরকমই হয়, তাই আমি ঠিক করেছি কালো আর বেটে দেখে বিয়ে করব। তাহলে আমাকে রাজরানীর মতো করে রাখবে। যাই হোক বুড়ি, তুমি এখান থেকে এখন যাও, আমি রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ না? যাই, তুই ভালো কইরা সাইজা আয়। নানু চলে যাওয়ার পর হুমাইসা বলল, দোস্ত, একটা আইডিয়া পেয়েছি, বলবো? নজরাত দরজা বন্ধ করে এসে বলল, তাড়াতাড়ি বল। চল, তোকে ভারী মেকআপ করে দিই,
তাহলে ওই ব্যাপারটা তোকে আর চিনতে পারবে না। তারপর হুমাইসা খুব ভারী মেকআপ করে দিল নজরাতের, যার দরুন আপন মানুষ ছাড়া একবার দুবার যারা নজরাতকে দেখেছে তারা চিনতেই পারবে না। এর মধ্যে অনেকবার তাদেরকে ডাকাডাকি করে গেছে নজরাতের মা তরিকা বেগম। তারপর যখন নজরাতকে পাত্রপক্ষের সামনে নিয়ে যেতে পাশের বাসার ঘটক কলি আন্টি রুমে আসেন, তখন নজরাতকে দেখে বললেন, এ কি, এত সাজ দিয়েছো কেন? এই কথা বলতেই হুমাইসা আর নজরাত ভয় পেয়ে যায়। এই মহিলা যদি এখন বলে যাও এমন সাজ চলবে না, মুখ ধুয়ে হালকা সেজে এসো, তখন কি হবে? তাই হুমাইসা চটপট বলে ওঠে, আন্টি, এই সাজ এখন ট্রেন্ডে আছে, তাই এইটাই ভালো হবে। মিসেস কলি আর ঘাটলেন না, বললেন, ঠিক আছে, তোমরা আজকালকার পোলাপান, তোমরাই ভালো বোঝো সাজগোজের, আমরা অত শত বুঝি না। তারা বারবার বলছিল এখনো মেয়ে নিয়ে যাচ্ছি না কেন, এখন চলো চলো, অনেক সময় হয়ে গেছে। দুই বান্ধবী হাত ছেড়ে বাঁচল যেন, তবুও মনের মধ্যে একটা ভয় রয়ে গেছে। পাত্রপক্ষের সামনে গিয়ে সালাম দেয় নজরাত। রাত শাহমতের মা লিপি বেগম সালামের জবাব দিয়ে বললেন, বসো। নজরাত বসার পর রাত শাহমতের বোন জিজ্ঞাসা করলো, নাম কি তোমার? নজরাত জবাব দেয়, রূপকথা। আগে পরে কিছু নেই? নজরাতের বুক ধরফর করতে লাগলো ভয়ে, কাপা কাপা গলায় বলল, রূপকথা ইসলাম। মাশাআল্লাহ, সুন্দর নাম তোমার। পাত্রী দেখতে রাজ শাহমত, তার মা, খালা আর বড় বোন এসেছেন। রাজ শাহমতের খোলা বোনদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, অনেকটা সেকেলের মানুষদের মতো। তাই নজরাতকে বললেন, তোমার ঠিকানাটা লিখে দেখাও তো মা। নজরাতের ছোট ভাই রাফি তখন দৌড়ে গিয়ে খাতা কলম নিয়ে এসে বোনকে দেয়। রাফির কাণ্ড দেখে রাজ শাহমত হাসে। রাফিকে নিজের পাশে বসিয়ে নাম আর কোন ক্লাসে পড়াশোনা করে এসব জিজ্ঞাসা করে। এদিকে নজরাত ঠিকানা লিখতে গিয়ে কলম ভেঙে যাওয়ার অবস্থা, মনে হচ্ছে এই প্রথম সে লিখতে বসেছে। হাত কাঁপছে তার। এমনিতে নজরাতের হাতের লেখা ভীষণ সুন্দর, কিন্তু ভয়ে এখন খুব বিশ্রী হয়ে যাচ্ছে। তবু কোনো রকম লিখে দেয়। রাত শাহমতের খালামণি খাতাটা নিয়ে পড়ে, তারপর বাবার কথা জিজ্ঞাসা করলে নজরাতের চোখ ছলছল হয়ে ওঠে। নজরাতের এসএসসি পরীক্ষা চলাকালীন তার বাবার ওপেন হার্ট সার্জারি করা হয়। তারপরও বাঁচানো যায়নি নজরাতের বাবাকে। বাবার মৃত্যুর দুদিন পরেই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে তাকে। নজরাতকে কেউ বাবার কথা বললে কান্না করে দেয়, তাই মিসেস কলি বললেন, ওর বাবা বেঁচে নেই, প্রায় 3 বছর আগে মারা গেছেন। এ কথা শুনে সবাই দুঃখিত হলেন। নজরাতকে সান্ত্বনা দিলেন রাজ শাহমতের খালামণি। তারপর তরিকা বেগমের সাথে আরো কিছু গল্প করে বিদায় নিয়ে চলে গেলেন তারা। সন্ধ্যার সময় মিসেস কলি এসে হাই হতাশ করতে করতে বললেন, ভাবি, আমি আগেই আপনার মেয়েকে বলেছিলাম এমন সাজ দিতে না। এখন পাত্র বাসায় গিয়ে বলেছে মেয়ে নাকি মেকআপ সুন্দরী, পাত্র ন্যাচারাল সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই। আমিও এই পাত্র হাতছাড়া করব না, দরকার হলে আবারও নিয়ে আসবো। পরের দিন নজরাত ভার্সিটির ক্যাম্পাসে বেরিয়ে তার ক্লাসের ভবনে যাওয়ার সময় পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর বলল। এই মেয়ে দাঁড়াও। মুহূর্তের নজরাতের পা থেমে গেল, ভয়ে বুক ধরফর করতে শুরু হলো তার। লোকটার সম্মুখীন হয়ে মিউনে গলায় বলল, জি ভাইয়া, কিছু বলবেন? মনে মনে ভীষণ ভয় পাচ্ছে নজরাত। তাকে আবার চিনে ফেললো না তো রাজ শাহমত? কিন্তু নজরাতকে অবাক করে দিয়ে রাজ শাহমত বলল, এই মেয়ে, তোমার নামটা যেন কি? নুজরাত শান্ত চোখে রাতের দিকে চেয়ে বলল, নুজরাত। আগে পরে কিছু নেই? নজরাত মাথা দুই দিকে নাড়িয়ে বোঝায় নেই। তারপর রাত বলল, আচ্ছা, তুমি এখন যেতে পারো। নজরাত অনুমতি পেয়ে দ্রুত পা চালিয়ে নিজের ক্লাসে চলে গেল। নজরাত এর আসল নাম রূপকথা ইসলাম আর ডাক নাম নজরাত। বেচারি দুইটা নাম হওয়ায় এই যাত্রায় বেঁচে গেল। নজরাত চলে যাওয়ার পর রাত এর বন্ধু
রিয়াদ খোঁচা দিয়ে বলল। কি রে দোস্ত, ব্যাপার কি? রাত ক্যান্টিনে যেতে যেতে বলল। কোনো ব্যাপার না। ক্যান্টিনে এসে রাত ক্যান্টিনের মামাকে 2টো করে সিঙ্গারা আর 2টো সমুচা দিতে বলল দুজনকে। তারপর মায়ের ফোন আসলে রিসিভ করে। ওপাশ থেকে মায়ের কথায় কিছুটা রেগে যায় রাত। শেষে বলে, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এসবের মধ্যে নেই। এই বলে কল কেটে দেয়। এর মধ্যে তাদের নাস্তা চলে আসে। নাস্তা খেতে খেতে রিয়াদ বলল, তুই তো আন্টির সাথে কখনো এইভাবে কথা বলিস না, তাহলে আজকে কি হলো তোর? গতকাল যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম সেই মেয়েটা অনেকটা নজরাত মেয়েটার মতো মনে হলো। তবে নজরাত মেয়েটা ন্যাচারাল দেখলেই বোঝা যায়, আর্টিফিশিয়াল কিছু ইউজ করে না। তবুও কেন জানি দুটো মেয়ের মধ্যে অনেকটা মিল দেখতে পেলাম আমি। আম্মা ওই গতকালের মেয়েটাকে নিয়ে পড়ে আছে, সেই জন্যই রাগ উঠে গেল। রিয়াদ খানিকটা ভেবে বলল। বাই এনি চান্স তুই কি নজরাত মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস? রাত রেগে যেতে নিলে রিয়াদ হেসে বলল, আরে দোস্ত, মজা করেছি, এতে এত রেগে যাওয়ার কি আছে কি? গতকাল তরিকা বেগম অফিস থেকে ফেরার পথে জাম কিনে নিয়ে এসেছেন। দুপুরে রোদের বেলা টক জাতীয় ভর্তা খেতে অমৃতের মতো লাগে। তাই নজরাত জাম ভর্তা বানিয়ে রাফিকে ডাকে। আজ নজরাতের ভার্সিটি আর রাফির স্কুল বন্ধ, তাই বাসায় আছে তারা। ড্রয়িং রুমের মেঝেতে বসে ভাই বোন মিলে আয়েশ করে খাচ্ছে। তখন বাসার কলিং বেল বেজে ওঠে। নজরাত রাফিকে বলল। ভাই দরজাটা খুলে দিয়ে আয় তো। রাফি খেতে খেতে বলল, আমি চলে গেলে তুই আমাকে রেখে সবটাকে ফেলবি, তাই আমি যেতে পারবো না, তুই যা। রাফির কথায় তার মাথায় হালকা থাপ্পড় মেরে উঠে দাঁড়ায় নজরাত। এদিকে নজরাতের নানু রুম থেকে চেঁচিয়ে বললেন, সেই কখন থেকে বেল বাজাইতেছে, তোরা কানে শুনিস না? নজরাত দুষ্টুমি করে বলল। এই বুড়ি চেঁচিও না, আমি যাইতেছি। তারপর গায়ের ওড়নাটা মাথায় শরীরের ঠিক মতো দিয়ে দরজা খুলে নজরাত। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের দেখে মুখের কথা হারিয়ে ফেলল। বহুক্ষণ বিহস হয়ে দাঁড়িয়ে রইল। মিসেস কোহলি তখন বললেন, কি রে, মেহমানদের এভাবে দাঁড় করিয়ে রাখবি? এতক্ষণে জ্ঞান ফিরে নজরাতের। বালিকার মতো সরল অকপট গলায় সালাম দিয়ে বলল, জি ভেতরে আসুন। মেহমানদের বসিয়ে ভিতরে নানুর কাছে চলে যায় নজরাত। মনে মনে হাসি পায় তার। ওই দিন ভারী মেকআপ দেখিয়ে বিদায় করেছিল তাদের, আর আজকে ফকিনি বেশ দেখে এমনিতেই বিদায় হয়ে যাবে তারা। খুবই সাধারণ একটা 3 পিস পরে আছে নজরাত, তাও এক সেট হলে মানা যেত। 3টা 3 সেটের থেকে নেওয়া, যেমন একটা ড্রেসের জামা অন্যটার ওড়না, এরকম ভাবে পরে আছে নজরাত। মাথার এলোমেলো চুলগুলো পেঁচিয়ে কাটাবেন দিয়ে লাগিয়ে রাখা। রাফি দৌড়ে গিয়ে কিচেনে বসে বসে আরাম করে খাচ্ছে জাম ভর্তা। মেহমান আসায় সে মহা খুশি, কারণ একা একা সবটা খেতে পারছে। ভাই বোনদের এসব খুনসুটি ভালোবাসা একটা সময়ে খুব চলে। তারপর বোন চলে যায় শ্বশুরবাড়ি, তাদের মধ্যে দূরত্ব চলে আসে। তখন আর এসব খুনসুটি ভালোবাসা দেখা যায় না। চাইলেও এই সময়টা ফিরে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তরিকা বেগম অফিসে আছেন। নজরাতের নানু এসে খাবার সবার সাথে কুশল বিনিময় করেন। নজরাত সবার জন্য ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত তৈরি করে নিয়ে আসে। এই গরমের মধ্যে লেবুর শরবত যেন মরুভূমিতে একটু পানির দেখা। তারপর দ্রুত সবার জন্য নুডলস রান্না করে নিয়ে আসে। রাদের মা লিপি বেগম বললেন, আমরা এসে তোমাকে ঝামেলায় ফেলে দিলাম মা, মনে কষ্ট নিও না। নজরাতের সসবেস্তে জবাব দেয়, ছি ছি আন্টি, এসব কি বলছেন? আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনাকে সকলকে সালাম দিবে। খাদ্য খাওয়ানো নবী রাসূলগণের প্রিয় একটি কাজ ছিল।
তাদের ঘরে খাবার না থাকলে তারা না খেয়ে সবটুকু দিয়ে অতিথি আপ্যায়ন করতেন। বাড়িতে মেহমান আসলে তারা অত্যন্ত খুশি হতেন। অথচ বর্তমানে আমরা বাড়িতে মেহমান আসলে বিরক্ত হই, আপ্যায়নে গাফিলতি করি। কিন্তু আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের কাজ মানুষকে খাদ্য খাওয়ানো। সন্তুষ্টি চিত্তে মানুষকে খাওয়ানোর মাধ্যমে সহজেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। তাই আপনারা আসাতে আমার বরং উপকারী হয়েছে, আলহামদুলিল্লাহ। নজরাতের কথায় লিপি বেগম এবং তার বোন রানু বেগম অনেক খুশি হলেন। সেদিন নজরাতকে পছন্দ না হলেও আজকে খুবই পছন্দ হলো। মিসেস কোহলি তাদের অনেক রিকোয়েস্ট করে আজকে নিয়ে এসেছেন। নজরাতের মা তরিকা বেগম আজকে বাসায় থাকবেন না। তিনি জানতেন এদিকে রাদের জন্য অন্য জায়গায় পাত্রী দেখতে যাবেন বলেছিলেন লিপি বেগম। যদি সেখানে পাত্রী পছন্দ হয়ে যায় সেই ভয়ে তরিকা বেগম বাসায় না থাকা সত্ত্বেও আজকে তাদের নিয়ে এসেছেন মিসেস কোহলি। লিপি বেগম রাতকে তাদের সাথে আসতে বলেছিলেন, কিন্তু রাত আসবে না বলে দেয় এবং রাদের বোনও ভাইয়ের সাথে মিলে আসবে না বলেছে। তাই লিপি বেগম আর তার বোন এসেছেন আজ। নজরাতের বাবা মারা যাওয়ার পর থেকে তরিকা বেগম একটা কোম্পানিতে চাকরি করে সংসার চালাচ্ছেন। তাই তিনি দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। এদিকে নজরাতের ভার্সিটি বন্ধ থাকলে ঘরের সমস্ত কাজ করে রাখে, মায়ের কষ্ট যেন লাঘব হয় সেজন্য। তবে তরিকা বেগম ভোরবেলা উঠে রান্না করে দিয়ে যান। আজকে আর তেমন কিছু জিজ্ঞাসা করলেন না তারা নজরাতকে। নজরাতের রান্না করা নুডলস খেয়ে বিদায় নিয়ে চলে গেলেন। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর মিসেস কোহলি আসলেন। তিনি খুবই উৎফুল্ল হয়ে বললেন, খালাম্মা, আমি বলেছিলাম না মেয়ে তাদের পছন্দ হবেই হবে। নজরাতের নানু বললেন, আজকে কি কইলো তারা? মেয়ে তাদের পছন্দ হয়েছে, এখন বাসায় সবার সাথে বসে কথা বলে জানাবে বলেছেন। নজরাত নানু আলহামদুলিল্লাহ বলে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এদিকে পর্দার আড়ালে থেকে সবটাই শুনল নজরাত। শুনে কি প্রতিক্রিয়া করবে বুঝতে পারছে না সে। ভার্সিটিতে এক প্রকার লুকিয়ে ঢুকে নজরাত। কিছুতেই রাদের সামনে পড়া যাবে না, এই তার পণ। মা বলেছে এই রাত ব্যাটার সাথেই তার বিয়ে দিবে। এদিক ওদিক তাকিয়ে হাঁটতে গিয়ে কারোর সাথে ধাক্কা লেগে যেতে যেতে বেঁচে যায় সে। সামনে রাত বিচক্ষণ চোখে চেয়ে থেকে বলল, কোথায় চুরি করতে যাচ্ছ? নজরাত সামান্য কম্পিত কণ্ঠস্বরে বলল, আজব, ভার্সিটিতে কেউ চুরি করতে আসে নাকি কেউ? তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে। নজরাত বিব্রত ও হকচকিত হয়ে বলল, আমাকে যেতে দিন। রাত পথ থেকে সরে দাঁড়ালে নজরাত এক প্রকার দৌড়ে চলে যায়। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। নজরাতের অবস্থাও হয়েছে সেরকম। গতকাল তরিকা বেগম অফিস থেকে বাসায় ফিরে মায়ের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে বলেন, ছেলে ভালো হলে এখানেই মেয়ে বিয়ে দেবেন। মেয়েকে নিয়ে বড্ড দুশ্চিন্তা তার। নজরাতের বাবা নেই। তরিকা বেগমের যদি কিছু হয়ে যায় তবে ছেলে মেয়ে দুটোর রাস্তায় থাকতে হবে। তাই তিনি ভয় পান ভালোই মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চান। লিপি বেগম বাসায় ফিরে বললেন, এই মেয়েকেই আমি আমার বাড়ির বউ করে আনতে চাই। বসার ঘরে সবাই বসেছিল। মায়ের কথা শুনে রাত বসা থেকে দাঁড়িয়ে যায়। একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, আম্মা, আমি ওই মেকআপ সুন্দরী মেয়েকে বিয়ে করব না। তাছাড়া ঠিকানা লিখতে গিয়ে কলম ভেঙে ফেলার মতো অবস্থা ওই মেয়ের। নিশ্চয়ই প্রতি ক্লাসে ফেল করতে করতে অনার্সে ভর্তি হয়েছে। ফারুক সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বললেন, শান্ত হয়ে বসো, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আমি কথা বলছি তোমার মায়ের সাথে। বাবাকে খুব সমীহ করে চলে রাজ শাহমাদ, তাই শান্ত হয়ে বসে। ফারুক সাহেব স্ত্রীকে বললেন, তোমার ছেলের যেখানে পাত্রী পছন্দ নয় সেখানে তোমার আগানোটা ঠিক হবে বলে আমি মনে করি না। কারণ বিষয়টা ওদের, ওরা সারা জীবন একসাথে থাকবে। স্বামীর কথায় লিপি বেগম একটু দমে গেলেন। দমে যাওয়া গলায় বললেন, কিন্তু তোমার ছেলে যা বলছে তার কোনো ভিত্তি নেই। মেয়েটা যথেষ্ট সুন্দরী এবং ব্যবহার অতুলনীয়। তোমার বিশ্বাস না হলে আপাকে জিজ্ঞেস করে দেখো। এখনকার মেয়েরা সুন্দর হলেও মেকআপ করতে পছন্দ করে, তাই মেয়েটা একটু মেকআপ করে। এটা বড় ধরনের সমস্যা ধরে নেওয়ার কোনো মানে হয় না। আর যদি মেকআপ এতই সমস্যা হয় তাহলে আমি বলে দেব যেন মেকআপ না করে। স্ত্রীর যুক্তিতে ফারুক সাহেব ভাবালু গলায় বললেন,
তুমি তো বেশ ইসলামের রীতিনীতি মেনে চলো, তাহলে একটা ধার্মিক মেয়ে কেন দেখছো না ছেলের জন্য? তোমাদের কথা মতো বোঝা যাচ্ছে মেয়েটা ততটা ধার্মিক বা পর্দাশীল নয়। মেয়েটা পদ্মাশীল না হলেও ইসলামের জ্ঞান রাখে। আমি ওকে নিজ হাতে শিখিয়ে নিব ইনশাল্লাহ। বাবা মায়ের কথার মাঝে রাত বলে উঠল। পড়াশোনাটাও কি শিখিয়ে দিবে আম্মা? লিপি বেগম ছেলের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলেন, পড়াশোনা না জানলে মেয়েটা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ বা বোর্ড পরীক্ষায় উন্নত হতে পারতো না। তোমার মতো বাহ্যিক দিক বিবেচনা করে আমি কোনো কাজ করি না। মেয়েটা সেদিন সম্পূর্ণ অপরিচিত মানুষদের সামনে লিখতে গিয়ে ঘাবড়ে যায়, তাই বলে তাকে মূর্খ ভেবো না। গতকাল ওদের বাসায় গিয়েছিলাম, ওর মা ছিল না, অথচ কি সুন্দর মেয়েটা আমাদের আপ্যায়ন করলো। এমন নম্র ভদ্র মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য। মায়ের সাথে না পেরে রাত যাবার আগে গনগনে গলায় বলল, তোমার জন্য বিয়েটা করে নিব, কিন্তু এতে ভালো থাকবো কিনা জানি না। এই বলে প্রস্থান করে রাত। সাথে রাদের বড় বোন জান্নাত ও মায়ের উপর ভীষণ বিরক্ত। যেখানে ভাইয়ের মেয়েকে পছন্দ না, সেখানে মা কেন এত বাড়াবাড়ি করছে বুঝতে পারছি না। তাই মাকে বললাম, এখনো সময় আছে আম্মা, ভুল সিদ্ধান্ত নিও না। বিয়েটা একবার হয়ে গেলে তখন কিছু করা যাবে না। বিয়ের সাথে দুটো পরিবার জড়িত, এটা মনে রেখো। জান্নাত চলে যাওয়ার পর ফারুক সাহেব নির্বিকার মুখে বললেন, আমার ইচ্ছে ছিল বোনের এতিম মেয়েটাকে বউ করে আনবো, তোমার কারণে পারছি না। লিপি বেগম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন, তোমার ভাগ্নি কেমন ধারা মেয়ে সে কথা বলিয়ে আমি গুনাহ করতে যাচ্ছি না, তাই আমার সিদ্ধান্ত থেকে আমি এক চুলও সরছি না, এটা মনে রেখো। ফারুক সাহেব দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। যাওয়ার সময় বলে গেলেন, সে আমি খুব ভালো জানি। সবাই চলে যাওয়ার পর লিপি বেগম নীরবে বসে রইলেন। নজরাতের কথা ভাবতে লাগলেন। মেয়েটাকে তার কোন দিক দিয়ে খারাপ বলে মনে হলো না, তবুও পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়েতে আগাতে একটু দ্বিধা কাজ করছে। ভার্সিটির দোতলার রেলিং ধরে ঝুঁকে দাঁড়িয়ে আছে রাত। পাশে তাসনুফা এসে দাঁড়ায়। রাত টের পেয়েও কিছু বলে না, তার মন বিষণ্ণতায় ঘিরে আছে। তাসনুফা রাদের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে বলল, ওদের মধ্যে রিলেশন চলছে, চেয়ে থেকে লাভ নেই। রাত তাসনুফার দিকে তাকিয়ে বলল, কাদের কথা বলছিস? মুখ চোখে বিহম্বল ভাব তার। তাসনুফা ইশারা করে বলল, ওই যে মেয়েটার দিকে তাকিয়ে আছিস তার কথা বলছি, সামনে যে ছেলেটা ওর সাথে রিলেশনে আছে। তাসনুফার কথায় রাত ক্যাম্পাসের বটগাছটার দিকে নজর দিল। ওখানে নজরাত মেয়েটা একটা ছেলের সাথে কথা বলছে। ওদের কথাই বলল তাসনুফা, অথচ রাত তাদের এতক্ষণ খেয়ালই করেনি। অনেক সময় আমরা একটা দিকে তাকিয়ে থাকি ঠিকই, কিন্তু মনে নানা রকম চিন্তা ভাবনা চলতে থাকে, অথচ যেদিকে আমরা তাকিয়ে আছি সেদিক নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা কিছুই থাকে না। এটাকে অনেকে ধ্যানে মগ্ন বলে। তাই তাসনুফা ভেবেছিল রাত নজরাতের দিকে তাকিয়ে আছে, যাদের রাদের সহপাঠী তাসনুফা একদিন প্রেমের প্রস্তাব দিয়েছিল রাতকে। রাত সে প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপর থেকে নজরে রাখে রাত কোনো মেয়ের সাথে রিলেশনে যায় কিনা দেখার জন্য, এবং কি তাদের মাঝে ফাটল ধরানোর সিদ্ধান্ত নিয়ে রাখে। সে চায় না ভার্সিটির কোনো মেয়ে রাতকে নিজের করে পাক। তো কয়েকবার দেখলো রাত নজরাত মেয়েটার সাথে কথা বলতে, অথচ রাত অন্য কোনো মেয়েদের সাথে কথা বলে না। তাই সন্দেহ করে রাত নজরাতকে পছন্দ করে, আর তাই রাতের কাছে নজরাতকে খারাপ সাজাতে বলল। নজরাত যেই ছেলেটার সাথে কথা বলছে সেই ছেলেটি নজরাতের বয়ফ্রেন্ড। একেই তো মুড অফ, তার উপর তাসনুফার এসব আজেবাজে কথা। মেজাজটা চওড়া হয়ে উঠল রাদের। তাই মুখটা একটু গম্ভীর করে বলল, ওই মেয়ের ব্যাপারে জানতে চেয়েছি আমি। তাসনুফা অস্পষ্ট স্বরে বলল, এমনিতেই বললাম আর কি। তারপর চোরা চোখে রাদের দিকে তাকায়। রাত বিরক্ত হয়ে আর কিছু না বলে চলে যায় এখান থেকে। তাসনুফার রাদের কোনো ভাবান্তর বুঝতে পারল না। তার যাওয়ার পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ফারুক সাহেবের 2 ছেলে এবং 2 মেয়ে, প্রায় 1 বছর হতে চলল বড় ছেলে
পরিবার না জানিয়ে বিয়ে করে নিয়েছে, তাই লিপি বেগম বড় ছেলের জন্য এই বাড়ির দরজা বন্ধ করে দিয়েছেন। আর বড় মেয়ের বিয়ে হয়েছে, সাথে একটা প্রাইভেট কলেজে শিক্ষকতা করছে। তারপর রাজ শাহমাত তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চান না। লিপি বেগম তাই পড়াশোনা চলাকালীন অবস্থাতেই নিজের পছন্দের পাত্রীর সাথে বিয়ে দিতে চান। ছোট মেয়ে জুই ইন্টার প্রথম বর্ষে পড়ছে। বাসায় থেকে পড়াশোনা হবে না বলে হোস্টেলে থাকে সে। একদিন ছুটির দিনে মিসেস কলি তরিকা বেগমকে নিয়ে রাদের বাড়িতে এলেন। লিপি বেগম আপ্যায়নে ত্রুটি রাখলেন না। জান্নাত ও মায়ের সাথে সাথে সব কিছু এগিয়ে দিল। তারপর বিয়ের কথা উঠলে লিপি বেগম বললেন, আমার ছেলে পড়াশোনা শেষ হয়নি, জানেন তো আপা। তবে কয়েক মাস পরে ওর মাস্টার্স ফাইনাল পরীক্ষা। তাই আমি চাইছিলাম এখন বিয়েটা হয়ে থাকলে 6 মাস পরে আমি বউ সাজিয়ে তুলে নিব। এখন আপাতত আপনার মতামত কি? লিপি বেগমের কথায় তরিকা বেগম একটু ভাবুক হয়ে বসে রইলেন। তখন মিসেস কলি চাপা জরুরি গলায় বললেন, ভাবি, কিছু বলছেন না যে? এমন ছেলে কিন্তু লাখে একটা, মোটেও হাতছাড়া করা যাবে না। তরিকা বেগম মলিন একটু হেসে লিপি বেগমের উদ্দেশ্যে বললেন, আপনি কিছু মনে করবেন কি না বুঝতে পারছি না আপা। মেয়েটার বাবা নেই জানেনি তো, তাই আমার মেয়ের সাথে একটু কথা বলে সিদ্ধান্ত জানাতে চাইছিলাম। লিপি বেগম শশব্যস্তে জবাব দেন, অবশ্যই, কেন নয়। উনি তো আপনার বাসায় বয়স জ্যেষ্ঠ, ওনাকে ছাড়া আপনার একা সন্তান নেওয়া উচিত হবে না। আমরাই ভুল হয়ে গেছে আপা। ফারুক সাহেব বাহির থেকে আসলে লিপি বেগম ওনাকে ডেকে তরিকা বেগমের সাথে পরিচয় করিয়ে দিলেন। ফারুক সাহেব এই সম্বন্ধতে খুশি না থাকলেও খুবই ভালো ব্যবহার করলেন পাত্রীর মায়ের সাথে। তারপর রাত শাহমতকে ও ডেকে আনলেন লিপি বেগম। রাত এসে ভদ্রতার সহিত সালাম দিল। মায়ের কথায় কোণার দিকে একটা সোফায় বসে রইল চুপচাপ। বেশ কিছুক্ষণ পর তরিকা বেগম লক্ষ্য করলেন রাত বড়দের মাঝে থেকে আনইজি ফিল করছে, তাই তিনি বললেন, আচ্ছা বাবা, তুমি যেতে পারো। রাত যেন হাত ছেড়ে বাঁচল। যাওয়ার সময় সালাম দিয়ে চলে গেল। কিছু দূর গিয়ে অনুচ্চ স্বরে বলল, আম্মার বাচ্চা আম্মা। জান্নাত শুনতে পেয়ে বলল, আমার বাচ্চা তো তুই। তারপর মৃদু একটু মজা পাওয়ার হাসি হাসলে রাত বলল, আমার এই করুণ দশা দেখে তুই হাসছিস? দেখ ভাই, আমি কিন্তু যথেষ্ট তোর হয়ে কথা বলছি। এখন যখন তুই ফেসেই গেছিস, তখন সবটা হাসি মুখে মেনে নেওয়াই বেটার। রাত মন খারাপ করে চলে যায় নিজের রুমে। জান্নাত বুঝতে পারছে ভাইয়ের অবস্থা, কিন্তু এ বাসায় তার মায়ের উপর কেউ কথা বলতে পারে না, তাই চুপচাপ মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। শুধু এ বাসা নয়, তার শ্বশুর বাড়িতেও তার শাশুড়ি কথাই শেষ কথা হয়, যার কারণেই তার স্বামীর সাথে বেশিরভাগ সময় ঝগড়া হয়। ভদ্রমহিলা চান না জান্নাত চাকরি করুক। এসব নিয়ে ঝগড়া শুরু। আসলে মেয়েরা মূলত বাধ্য হয়েই চাকরি করে। ইসলামে একটা নারীর সমস্ত দায়িত্ব একটা পুরুষের উপর দেওয়া হলেও সেই পুরুষ ওই নারীর বড় জোর খাদ্য, বাসস্থান আর চিকিৎসার ব্যয় ঠিকমতো পালন করলেও এর বাহিরেও যে একটা নারীর হাত খরচ বাবদ টাকার প্রয়োজন হয়, এটা খুব কম পুরুষই বুঝতে পারে। আর সেই কারণেই নারীরা স্বাবলম্বী হতে চায়। যাই হোক, তরিকা বেগম আজকের মতো বিদায় নিয়ে চলে গেলেন। বাসায় গিয়ে মায়ের সাথে সবকিছু বললেন। তঞ্জুবেন নেসা মেয়ের মুখে পাত্র সম্পর্কে শুনে বললেন, শোন, যেই বিয়াতে ছেলের মা সবচাইতে বেশি আগ্রহী প্রকাশ করে সেই বিয়া ভালোই হয়। এমন শাশুড়িরা এক সময় শাসন করে, আবার এক সময় অনেক আদর যত্নে রাখে ছেলের বউয়ের। আমার কাছে সম্বন্ধটা ভালোই মনে হইতেছে। তুই ভাইপা দেখ কি করবি। মার নানুর কথা কিছুটা শুনে নজরাত এসে বলল, আম্মু, আমি এই বিয়ে করব না। মেয়ের কথায় তরিকা বেগম উঠে দাঁড়ান। চিন্তিত হয়ে জিজ্ঞেস করেন, তোর কি কারোর সাথে সম্পর্ক আছে? নজরাত তাড়াতাড়ি জবাব দেয়, না আম্মু, ওসব কিছুই না, কিন্তু এই ছেলেটাকে আমি বিয়ে করতে পারবো না। এই ছেলেকে নিয়ে কি কোনো সমস্যা তোর? এই ছেলে আমাদের ভার্সিটিতে পড়ে, খুবই অহংকার ওনার, কারো সাথে কথা বলতে চায় না।
কেন তুই কথা বলতে গিয়েছিলি নাকি? মায়ের কথা শুনে লজ্জায় পড়ে যায় নজরাত। মিনমিনিয়ে গলায় বলে, আম্মু বাদ দাও না, আমার এই ছেলেকে ভালো লাগে না, বুঝতে পারছো না কেন? তরিকা বেগম যতদূর সম্ভব কঠোর মুখভঙ্গি করে বললেন, এখানে তো সমস্যা, ওই ছেলে তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তুই যদি ওই ছেলেকে পছন্দ না হওয়ার কোনো উপযুক্ত কারণ দেখাতে পারতি তাহলে আমি মেনে নিতাম, কিন্তু তুই যেগুলো বলছিস তার কোনো ভিত্তি নেই। তারপর তঞ্জুবেন নেসার দিকে তাকিয়ে বললেন, আম্মা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এখানে মেয়ের বিয়ে দিব, এটাই আমার শেষ কথা, তুমি ওরে বোঝাও। তরিকা বেগম চলে যাওয়ার পর বৃদ্ধা নাতনিকে নিজের কাছে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, শোন নাতনি, পোলারা যতই দাম দেখাক, বউয়ের কাছে তারা বিলাইয়ের মতোই, বুঝলি? বউয়ের কাছে তারা চাইলেও দাম দেখায় চলতে পারে না। বাইরে সবার কাছে একটু দাপট দেখায় চলা লাগে। এরই মধ্যেই একটা মানুষের ব্যক্তিত্ব বোঝা যায়। আজই যদি পোলায় নানু, পোলা শুনতে কেমন যেন লাগছে, ছেলে বলো। আচ্ছা শোন, আজই যদি ছেলেটা মায়াগলকে কথা কয়ে বেড়াইতো, রাস্তাঘাটে মায়াগ দেখলে গান ধরতো, তখন কিন্তু তোর ভালো লাগতো না। তখন তুই কইতি ছেলেটার শরীরটা দোষ আছে। শোন নাতনি, আমি বলি কি, এমন পুরুষটাই এক নারীতে আসক্ত হয়। তরিকা বেগম মিসেস কলি বেগমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি এই বিয়েতে রাজি। শুনে লিপি বেগম ভীষণ খুশি হয়েছেন। বাসায় সবার সাথে কথা বলে 2 সপ্তাহ পরে বিয়ের তারিখ নির্ধারণ করে জানিয়েছেন। এর মাঝে একবার এসে নজরাতকে আংটি পরিয়ে দেন লিপি বেগম। রাত শাহমাদকে সাথে আসতে বলেছেন, কিন্তু রাত আসতে রাজি হয়নি। তাই ফারুক সাহেব আর ছোট মেয়ে জুইকে নিয়ে আসেন তিনি। হবু ভাবিকে দেখে জুইয়ের ভীষণ পছন্দ হয়। একদিনেই ভাব করে নেয় নজরাতের সাথে। তারপর যাওয়ার সময় নজরাতের ফোন নাম্বার নিয়ে যায়। নজরাতের মন ভালো নেই আজ, তাই বিকেলবেলা হুমায়সাকে নিয়ে ঘুরতে যাবে বলে মাকে জানায়। তরিকা বেগম বারবার বলে দিয়েছেন সন্ধ্যার আগে যেন বাসায় ফিরে আসেন। নজরাত বলেছে ফিরে আসবে। হুমায়সাকে তৈরি হতে বলে নিজে তৈরি হতে শুরু করে নজরাত। এর মাঝে তরিকা বেগম অফিস থেকে কল করে জানায় আজকে লিপি বেগম বিয়ের শপিং করতে বের হবেন। তার সাথে করে নজরাতকে নিয়ে যেতে চান, যেন নজরাতের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন। এ কথা শুনে নজরাত বিরস মুখে বলল, আমি হুমায়সাকে বলে দিয়েছি যাওয়ার কথা, এখন আমি ওর সাথে না গিয়ে ওখানে কিভাবে যাব? ওনারা কিছুদিন পর আত্মীয় হতে চলেছেন, এখন মুখের উপর কিভাবে না করব? এত বড় হয়েছিস, এইটুকুও জ্ঞান নেই তোর? আমি আর কিছু শুনতে চাই না, সুন্দর করে রেডি হয়ে নে, ওরা এসে তোকে নিয়ে যাবে। অগত্যা নিজের মনের বিরুদ্ধে গিয়ে হুমায়সাকে যাবে না বলে নিষেধ করে দেয় নজরাত। নজরাতের কান্না আসছে কেন জানি, সব বাদ দিয়ে চুপটি করে শুয়ে থাকে। বিকেল 5:10 একটা ভারী কোমল কণ্ঠস্বর শুনে ঘুম ভেঙে নুসরাতের। জুই খাটের একপাশে বসে আলতো হাতে নজরাতের হাতে ধরে বলে, এই যে হবু মিষ্টি ভাবি, তুমি কি আমাদের সাথে শপিং মলে যাবে না? নজরাত জুইকে হঠাৎ দেখতে পেয়ে তড়িঘড়ি করে উঠে বসে। গায়ের ওড়নাটা ঠিক করে, মাথায় এখনো ঘুমের ধোয়াটে ভাবটা কাটিয়ে ওঠেনি। এত অল্প সময়ের মধ্যে নজরাত এতটা গভীরে ঘুম ভাঙে যাবে বুঝতে পারেনি। এত অল্প সময়ের মধ্যে নজরাত এতটা গভীরে ঘুমে যাবে বুঝতে পারেনি। জুই আবারও বলে, তুমি কি যাবে না? নজরাত ফিচেল হেসে বলল, সরি তোমাদের অপেক্ষা করানোর জন্য। না না, সমস্যা নেই, তুমি ঝটপট তৈরি হয়ে নিতে পারো। জুয়ের কথাই নজরাত দ্রুত উঠে গিয়ে মুখ চোখে পানি ঝাপটা দিয়ে বোরখা আর হেজাবের সাথে লাগোয়া নিকাব পরে নেয়। তারপর নানুকে বলে বের হয়। রাস্তায় গিয়ে দেখতে পায় গাড়িতে তাদের জন্য লিপি বেগম অপেক্ষা করছেন। নজরাত গিয়ে সালাম দেয়। তারপর লিপি বেগম বললেন, জুই, তুই আমার সাথে বস, আর রূপকথা সামনের সিটে বসবে। তারপর জুই তার মায়ের পাশে বসে, আর নজরাত সামনের গাড়ির দরজা খুলতে গিয়ে পারে না। তখন একটা বলিষ্ঠ হাত দরজাটা খুলে দেয়।
তখন নজরাত দেখতে পায় সামনে ড্রাইভিং সিটে রাত বসে আছে। রাতকে দেখতে পেয়ে একটা বড়সড় ধাক্কা খায় নজরাত। নজরাত থতমত খেয়ে দাঁড়িয়ে থাকলে রাত সৌজন্যমূলক বলে, গাড়িতে এসে বসুন। নজরাত চুপচাপ এসে বসে। তারপর রাত গাড়ি চালানো শুরু করে। এদিকে লিপি বেগম ছেলের কথায় খুশি হন। নজরাতকে জিজ্ঞাসা করেন তার বাসার সবাই কেমন আছেন। নজরাত বলে, তোমাদেরকে কি লেট হয়ে যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আপনার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। গাড়িতে সবাই চুপচাপ থাকলেও জুই নজরাতকে জিজ্ঞেস করে নজরাতের কি কালার পছন্দ। নজরাত জানালার পাশে আড়ষ্টভাবে বসে আছে। জুইয়ের কথায় পিছনে ফিরে তাকিয়ে বলল, আমার পিঙ্ক কালার পছন্দ। ও আচ্ছা, আর ভাইয়ার হোয়াইট কালার পছন্দ। আচ্ছা, তুমি সাজতে পছন্দ করো বা নিজে নিজে সাজতে পারো? জুইয়ের এই প্রশ্নে রাত আর চুপ করে থাকতে পারল না। ব্রুকুটি করে বলল, সে আর বলতে, উনি তো সাজগোজে পিএইচডি করেছেন বোধহয়। রাত এর কথায় জুই এক্সাইটেড হয়ে বলল, ভাইয়া তুই কি করে জানলি? তোরা কি একে অপরকে আগে থেকেই জানিস? উফ, এমন হলে তো ব্যাপারটা খুবই উপভোগ হবে। ওরা ভাই বোন একে অপরকে তুই সম্বোধন করে। জুই রাতকে ভাইয়া বললেও রাত জুইকে আপু ডাকে না, নাম ধরেই ডাকে। রাত জুইকে ধমকে সুরে বলল, তোর মাথা। সেদিন ওনাদের বাসায় গিয়েছিলাম, শুনিস নাই? তখন উনি অনেক আটা ময়দা মেখেছেন, তাই বললাম। রাতের কথাই নজরাত তেজিক চোখে চেয়ে রাতকে বলল, আমি মোটেও আটা ময়দা মাখি না, আপনার দেখার ভুল আছে। প্রতি উত্তরে রাত একটু বাঁকা হাসে। এদিকে নজরাত আর ছেলে মেয়েদের আলোচনাগুলো খুবই উপভোগ করছেন লিপি বেগম। মজা করে হলেও রাত যে নজরাতকে নিয়ে কথা বলছে এটা ভীষণ ভালো লাগছে তার। তিনি নিশ্চিত বিয়েটা হয়ে গেলে ওদের মধ্যে মিল মহব্বত হয়ে যাবে ইনশাল্লাহ। জুই আবারও জিজ্ঞাসা করে নজরাত কোন ড্রেস বেশি পছন্দ করে, শাড়ি, থ্রি পিস নাকি ওয়েস্টার্ন। নজরাত বলে, থ্রি পিসে বেশি কমফোর্ট ফিল করি। আর তুমি? এখানেও রাত চাপা গলায় বলল, ভবিষ্যতে সবসময় শাড়ি পরে থাকতে হবে। এ কথা শুধু নজরাত শুনলো আর কেউ শুনলো না, যার ফলে নজরাত বড় বড় চোখ করে রাতের দিকে তাকায়। রাত যেন কিছুই বলেনি, এমন করে গাড়ি চালানোতে মনোযোগ দিয়ে রেখেছে। এদিকে জুই বলল, আমার শাড়ি ভালো লাগে, কিন্তু নিজে নিজে পরতে পারি না। আমি তোমাকে পরিয়ে দিব ইনশাল্লাহ। জুই খুবই উৎফুল্ল হয়ে বলল, আচ্ছা ঠিক আছে। শপিং মলে এসে লিপি বেগম আর জুই আগে চলে যায় দোতলায়, পিছনে থাকে নজরাত আর রাত। দোতলায় চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে হয়। নজরাত বেশ কয়েকবার উঠেছে চলন্ত সিঁড়িতে, তাও কেমন ভয় তার। প্রথম সিঁড়িতে পা রেখে কেঁপে উঠল। রাত পিছন থেকে বলে, সাবধানে। ব্যাপারটা নজরাতের ভালো লাগে। নিকাবের আড়ালে মুচকি হাসে সে। দোতলায় উঠে রাত অনেকটা সংকোচ বোধ করে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। জি বলেন। আমি দুটো টিউশনি করাই। আমি চাই আমি যে টাকা ইনকাম করি তার মধ্যে থেকে বিয়ের শপিং করব। হয়তো এই টাকার পরিমাণ বেশি নয়। বাবা বিয়ের সম্পূর্ণ খরচের টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি চাই না আমার বিয়ের খরচের টাকা বাবা দিক। বাবার কাছ থেকে টাকা নিয়ে বিয়ে করব। এখানে নিজেকে খুব ছোট মনে হচ্ছে, তাই নিজের বিয়ের খরচের টাকা স্বল্প হলেও নিজেই দিতে চাইছি। এতে করে আমি ভীষণ তৃপ্তি পাবো, যা বাবার টাকায় পাবো না। স্বল্প মূল্যে কেনাকাটা করতে আপনার কি খারাপ লাগবে? আমি যখন ভালো ইনকাম করব তখন আপনার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাদের কথাই থম মেরে দাঁড়িয়ে থাকে নজরাত। এই মানুষটাকে আজকে ভীষণ নিজের বলে মনে হচ্ছে, খুব আপন আপন লাগছে। এমন কাউকেই তো সে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল। তাহলে কি আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করছেন? আনন্দে যেন চোখে পানি চলে আসছে। বাবা চলে যাওয়ার পর আর কেউ এমন করে তাকে বলেনি যে আমি তোমার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। সাথের মানুষটা ভালো হলে ডাল ভাত দিয়েও অনায়াসে জীবন কাটিয়ে দেওয়া যায়। নজরাত মনে মনে বলে এই মানুষটাকে সে খুব যত্ন করবে, মনের মণিকণ্ঠায় আগলে রাখবে আমৃত্য।
নজরাতকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রাত ইতস্তত বোধ করে বলল, আপনি কি আমার কথায় রেগে গেলেন? না, রাখবো কেন? কিছু বলছেন না যে, তাই ভাবলাম বোধহয় রেগে গেলেন। আপনার সিদ্ধান্তের সাথে আমি একমত। আজকে তাহলে আপনার পছন্দের সব কিছু কেনা হোক। রাত অবাক হয়ে বলল, আমার পছন্দে? জি, আজকে আপনি আমার জন্য যাই পছন্দ করবেন তাই আমি আনন্দে গ্রহণ করব ইনশাল্লাহ। তারপর রাত মুচকি হেসে বলল, আচ্ছা চলুন তাহলে। প্রথমে তারা শাড়ির দোকানে যায়। ওখানে লিপি বেগম আর জুই অপেক্ষা করছে তাদের জন্য। দোকানে বিয়ের অনেক শাড়ি বের করলেন। তারা তিনজন মিলে দেখছে। রাত তখন হাত ভাঁজ করে একপাশে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। লিপি বেগম বারবার নজরাতকে জিজ্ঞাসা করে, এটা পছন্দ হয়, ওটা পছন্দ হয়। তখন নজরাত রাতের দিকে তাকায়। রাত মাথা নেড়ে না বললে নজরাতও না বলে। এক সময় লিপি বেগম বুঝতে পেরে উঠে গিয়ে ছেলেকে টেনে এনে টুলে বসিয়ে দেন। তারপর বলেন, তোর যখন আমাদেরগুলো পছন্দ হয় না তখন নিজেই দেখেন বইয়ের জন্য পছন্দ কর। এমন তরল সম্বোধন শুনে লজ্জায় মরমে মরে যায় নজরাত। মাথা নিচু করে বসে থাকে সে। এদিকে রাত অনেকগুলো শাড়ি ঘাটাঘাটি করার পর একটা লাল জামদানির শাড়ি, যার মধ্যে সোনালি জরির কাজ করা, এটা তার পছন্দ হয় এবং গায়ের মূল্য দেখে সে তার বাজেটের সাথে মিলিয়ে এটাই পছন্দ করে নেয়। এটার সাথে মিলিয়ে দোপাট্টা নিয়ে তারপর সবাইকে বলে দোকানিতে এটা প্যাকেট করতে বলে। তারপর মা আর দুই বোনের জন্য 3টা শাড়ি পছন্দ করে, এগুলো ও প্যাকেট করতে বলে দোকানিকে। তারপর 3 পিসের দোকানে আসে তারা। এখানেও রাত পছন্দ করে 3টা 3 পিস নজরাতের জন্য। তারপর কসমেটিক্স নাই, শুধু পিঙ্ক কালার একটা লিপস্টিক আর একটা কাজল, আর কোনো মেকআপ আইটেম নেয় না। রাত মেকআপ একদম পছন্দ করে না, সেটা খুব ভালোভাবেই নজরাত বুঝতে পারে। আজকে তাই কিছু বলে না। অবশ্যই আরও মেকআপ তেমন পছন্দ নয়, সেদিন বিপদে পড়ে অতটা ইউজ করেছিল। তারপর মেইলি আইটেম যেমন চিরুনি, সাবান, শ্যাম্পু ইত্যাদি জিনিসপত্র নিয়ে তাদের কেনাকাটার সমাপ্তি ঘটল। সবশেষে লিপি বেগম সবাইকে নিয়ে একটা রেস্তোরাঁয় যেতে চান। রেস্তোরাঁর কথা শুনে নজরাত ভয় পেয়ে যায়। রেস্তোরাঁয় খেতে গেলে অবশ্যই তাকে নিকাব উন্মুক্ত করতে হবে। আজকের এই সুন্দর দিনটাতে কিছুতেই সে রাতের মুখোমুখি হতে চাইছে না। যদি রাত কোনো সিক্রেট করে তাই ভয় পাচ্ছে সে। লিপি বেগমকে বুঝিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে আন্টি, আজকে বাসায় যাওয়া উচিত। সবাই দুশ্চিন্তা করবে, আমাকে মাফ করুন আন্টি। তারপর রাত বলল, তাহলে খাবার পার্সেল করে দিতে বলবো। লিপি বেগম সায় দিয়ে বললেন, হ্যাঁ তাই ভালো হবে। তারপর একটা রেস্তোরাঁয় গিয়ে 2 বাড়ির জন্য কাচ্চি বিরিয়ানি পার্সেল করে দিতে বলে রাত। নজরাত তখন জানতো না যে তার বাসার জন্য খাবার পার্সেল করা হয়েছে। যখন নজরাত এর বাসার কাছে আসে তখন নজরাত সবাইকে বলে তাদের বাসায় যাওয়ার কথা, কিন্তু লিপি বেগম বললেন, আজ নয়, অনেক রাত হয়ে যাচ্ছে। তারপর নজরাত রাতকে ছোট্ট করে বলে, আসছি। রাত গাড়ি থেকে নেমে খাবারের পার্সেল নজরাতকে নিতে বললে নজরাত অবাক হয়ে বলল, এসব কেন? আপনি তো কিছু খেলেন না, সেজন্য পার্সেল করে দিতে বলেছি। নিন ধরুন। নজরাত আর না করতে পারল না, পার্সেলগুলো হাতে নিল। তারপর সালাম দিয়ে বাসায় চলে যায়। আজকে শুক্রবার, একটা ভালো দিন। নজরাত আর রাত এর শুভ বিবাহ। গতকাল হুমাইসা নজরাত এর 2 হাত ভর্তি করে মেহেদি দিয়ে দিয়েছেন। মেয়েটা খুব সুন্দর ডিজাইন করতে পারে। সকাল 10:17 নজরাত মাত্র ঘুম থেকে উঠে হাতে মেহেদিগুলো দেখছে। বাড়ির সবাই রান্নাবান্নার কাজে ব্যস্ত। খুব ছোট করে বিয়েটা হয়ে থাকবে, তাও বিয়ে বলে কথা, কাজ তো থাকবেই। নজরাতকে কেউ বিরক্ত করেনি, তাই সে আরামে ঘুমিয়েছে। হুমাইসা ও তরিকা বেগমের হাতে হাতে সব কাজ করে দিচ্ছে। গতকাল হুমাইসাকে তার পরিবারকে বলে নিয়ে এসেছে নজরাত। বিয়েতে বান্ধবী পাশে থাকলে খুব ভরসা পাওয়া যায়। হুমাইসাও ভীষণ আনন্দিত। বান্ধবীর বিয়ে বলে কথা, কজনের ভাগ্যই বা বান্ধবীর বিয়েতে উপস্থিত থাকতে পারার। সে থাকতে পারছে, আলহামদুলিল্লাহ। নজরাত বসে বসে রাতের কথা ভাবছে। সেদিনের পর থেকে রাতকে ভীষণ ভালো লেগে গেছে তার।
লোকটা বাহিরের মানুষের সাথে দাম্ভিক হলেও পারিবারিক সাথে ভীষণ মিশুক। পরিবারকে গুরুত্ব দেওয়া ছেলেগুলো সবচেয়ে ভালো হয়। ওই দিন বাসায় আসার পর রাফি বোনের হাতে খাবারের পার্সেল দেখে খুশিতে লাফিয়ে ওঠে। যা দেখে রাতকে ধন্যবাদ দিতে ইচ্ছে হয় নজরাতের। তার পরিবারের কথা চিন্তা করেছে রাত, এটা ভাবলেই বুকটা প্রশান্তিতে ভরে যায়। তঞ্জুবেন নেসা সেদিন নজরাতকে খোঁচা দিয়ে বললেন, কি নাতনি, নাচ জামাইকে কেমন বুঝলি? নজরাত লজ্জায় সেদিন কোনো উত্তর দিতে পারেনি, শুধু একগাল হেসে সেখান থেকে দৌড়ে চলে যায়। মেয়ের খুশি দেখে তরিকা বেগম স্বস্তির শ্বাস ফেলেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। ওই দিনটা বারবার মনে পড়ে নজরাতের। মনে করে আনমনে হাসে সে। হুমাইসা আকস্মিকতা এসে বলল, কিরে, বিয়ের কোণে একা একা হাসছিস কেন? দুলাভাইকে নিয়ে ভাবছিস বুঝি? নজরাত লজ্জায় লাল হয়ে যায়। তারপর যা বলে বাথরুমে দৌড় দেয়। দুপুরে জোহরের পর বরপক্ষের আগমন ঘটে। বইয়ের জন্য আনা জিনিসপত্র মিসেস কলি বেগম তঞ্জুবেন নেসার হাতে তুলে দেন। সবকিছু খুলে দেখে সবাই। তারপর হুমাইসা নজরাতকে সাজানো শুরু করে। লিপি বেগম নিজের থেকে কিছু গহনা ছোট ছেলের বইয়ের জন্য নিয়ে এসেছেন। আজকে ছেলের সামর্থ্য নেই, কিন্তু একদিন হবে ইনশাল্লাহ। ততদিন কি নতুন বউ খালি থাকবে? কখনো না। তাই লিপি বেগম নিজের থেকে কানের দুল আর গলার কণ্ঠহার দিয়েছেন, আর নাকের ফুলের টাকা রাত দিয়েছে। হাতে আপাতত গোল্ড প্লেট পরলেই হবে। আল্লাহ তাআলা কোনোদিন রাদের দেওয়ার তৌফিক দান করলে তখন কিনে দিবেন না। আজকেও ভারী মেকআপ করে দিল নজরাতকে। বিয়ের দিন ভারী মেকআপে বিয়ের সাজ ফুটে ওঠে। আজকে কেউ কিছু বলবে না। এই একটা দিনই তো মেয়েরা মন ভরে সাজে। লাল জামদানি, দোপাট্টা, গহনা, মেকআপ সবকিছু মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে নজরাতকে। তার থেকে চোখ ফেরানো দায়। সাজানো শেষে দুই বান্ধবী কিছু ছবি তুলে নেয় স্মৃতি ধরে রাখতে। তারপর জান্নাত, যারা, জুই ও কিছু তুলে। ছবি তোলা শেষে জুই রাদের কাছে ফোন দেখিয়ে বলল, ভাইয়া দেখ ভাবিকে কি কিউট লাগছে, মাশাআল্লাহ। রাত বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু মুখে কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ করে বিয়ে শুরু করা হয়। প্রথমে রাদের মুখে কবুল পড়িয়ে কাবিননামাতে সাইন করতে দেওয়া হলো। রাত সাইন করার পর নজরাতকে কবুল বলতে বলা হলে তার মুখ দিয়ে যেন শব্দটা বের হচ্ছে না এই মুহূর্তে। মনে হয় শব্দটা বুঝি অনেক কঠিন। এদিকে সবাই বলতে বলছে। হুমাইসা পাশে থেকে বলছে, বান্ধবী বলে দিই সবাই অপেক্ষা করছে। তারপর অনেক কষ্টের শব্দটা উচ্চারণ করে সে যে বিয়ে করেছে সেই জানে তখন কতটা কঠিন মনে হয় এই ছোট্ট শব্দটা। তারপর সাইন করতে গিয়ে রাদের সাইন দেখতে পাই। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাঁপা কাঁপা হাতে কলমে নিজেকে সম্পূর্ণ লিখে দেয় তার স্বামী নামক মানুষটার নামে। তারপর দুজনকে একসাথে বসিয়ে একে অপরকে মিষ্টি খাইয়ে দিতে বলা হয়। প্রথমে রাত নুসরাতের মুখে মিষ্টি তুলে দিল, তারপর নজরাতের দিল। আশেপাশে পরিচিতি মানুষরা বিয়ে দেখতে এসেছিল। তারা মিষ্টি মুখ করে যারা পান খায় তারা পান খেয়ে পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে বাসায় চলে যায়। তাছাড়া যে কজন বিয়ের নিমন্ত্রণে আসে তারাও চলে যায়। শেষে নজরাত আর রাতকে রেখে বাসার লোকজনও রুমে ছেড়ে বেরিয়ে যায়। রুমে বসে থাকে নব দম্পতি। নীরবতা কাটিয়ে রাত প্রথমে বলে, আপনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আজ। সদ্য স্বামীর মুখে নিজের প্রশংসা শুনে লজ্জায় মরমে মরে যায় নজরাত। লজ্জায় মাথা তুলে তাকাতে পারে না সে। নজরাতকে চুপ থাকতে দেখে রাত বলে, আমাকে দেখে বললেন না তো কেমন লাগছে? অবশ্য আমাকে দেখে সব মেয়েরাই বলে আমি সুদর্শন পুরুষ। রাদের মুখে এ কথা শুনে কটমট দৃষ্টিতে তার দিকে তাকায় নজরাত, যা দেখে ভীষণ মজা পায় রাত। তারপর হাসি থামিয়ে বলে, আচ্ছা আপনি তো আমার ছোট, আমি তুমি করেই বলি কেমন? জি আচ্ছা। আচ্ছা তাহলে আজকে চলে যাচ্ছি, ভালো থেকো। রাত চলে যাবে বলায় মন খারাপ হয়ে গেল নজরাত এর, যা বুঝতে পারে রাত। তাই নজরাতকে সান্ত্বনা দিতে বলল,
বিয়েতে বিশ্বাস করি আমি। বিয়েটা মোটেও ছেলেখেলা নয়। বিয়ে যখন করেছি তখন তোমার সব দায়িত্ব আমার। আমি চেষ্টা করব আমার দায়িত্ব পালন করার, ইনশাআল্লাহ। তোমার মোহরানার টাকা পরিশোধ করে তবেই আমি তোমাকে সম্পূর্ণ আমার করে নিব, ইনশাআল্লাহ। মন খারাপ করো না, খুব শীঘ্রই দেখা হবে আমাদের, ইনশাআল্লাহ। তারপর রাত উঠে চলে যেতে গিয়েও ফিরে এসে বলল, আমাদের একটা ছবি তুলে রাখা উচিত, তাই না? এই দিনটা তো কখনো ফিরে আসবে না। তারপর সেলফি তুলে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে যায় রাত। বসার ঘরে গিয়ে বাবাকে বলে, বাবা, রাত বেড়ে যাচ্ছে, আমাদের যাওয়া উচিত। জান্নাত রাদের পাশে বসে চাপা গলায় বলল, তুই চলে গেলে রূপকথার মন খারাপ হবে না? তুই না হয় আজকে থাক এখানে। রাত না বুঝার ভান করে বলল, মন খারাপের কি আছে? আছে অনেক কিছু, তুই বুঝবি না। রাত মোহরানার টাকা পরিশোধ করে তবে স্ত্রীকে স্পর্শ করার কথা ভেবেছে, কিন্তু রাদের মনের কথা কেউ জানে না। লিপি বেগম ভেবেছিলেন আজকে রাত থাকবে এখানে, এমনিতেই তার ইচ্ছায় বিয়েটা হয়েছে, তাই তিনি আর জোর করতে পারলে না। সব কিছুতেই জোর করা উচিত কাজ নয়। তরিকা বেগমকে বললেন, আপা কিছু মনে করিয়েন না, আসলে একবারে বউকে সময় হলে তুলে নিয়ে যেতাম। সম্পূর্ণ কথা শেষ করার আগেই তরিকা বেগম বললেন, আমি কিছু মনে করছি না আপা, বিয়ে হয়েছে, এখন ওরা যেটা ভালো মনে করে সেটাই হবে। আমাদের এখানে হস্তক্ষেপ করাটা ঠিক না। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আজকে তাহলে আমরা বিদায় নিচ্ছি। আচ্ছা, আবার সবাইকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনারও যাবেন কিন্তু। ইনশাআল্লাহ। তারপর সবাই নজরাত এর সাথে কথা বলে বিদায় নিয়ে চলে যায়। নজরাত একা ঘরে স্তব্ধ হয়ে বসে থাকে। কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগছে তার, যেন কিছু হারিয়ে গেছে। হুমায়সা আজকে ওর সাথে থাকলে ভালো হতো। মেয়েটার মা অসুস্থ, তাই আজকে আর থাকতে পারলো না। ঘণ্টাখানিক পর তরিকা বেগম মেয়ের খোঁজ নিতে সময় পান। এত সময় ঘর গোছাতে ব্যস্ত ছিলেন। মেহমান চলে যাওয়ার পর ঘর অগোছালো হয়ে থাকবে, এটা স্বাভাবিক। তাই কিছুটা পরিষ্কার করে মেয়ের কাছে এসে বসলেন। নুজরাত দুই হাঁটুতে থুতনি রেখে বিছানায় আঁকিবুকি করছে। তখন তরিকা বেগমের কথায় মাথা তুলে তাকায়। কি রে মা, মন খারাপ লাগছে? কই না তো। তাহলে এভাবে বসে আছিস কেন? শাড়ি গহনা খুলে সুতি 3 পিস পরে নে, আরাম লাগবে। যাচ্ছি আম্মু। আচ্ছা যা, আমি তোর জন্য কিছু একটা নাস্তা বানিয়ে আনি। না আম্মু, তুমি এখন রেস্ট করে নাও, সারা দিন কত ধকল গেল তোমার। তাহলে তোর শ্বশুর বাড়ি থেকে যে মিষ্টি আনা হয়েছে সেই মিষ্টি নিয়ে আসি। তোর তো ছানা মিষ্টি পছন্দ, মিষ্টি খেয়ে একটু শুয়ে থাক, ভালো লাগবে। পরে উঠে রাতের খাবার খাবি। তারপর তরিকা বেগম চলে যাওয়ার পর নজরাত শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে ফ্রেশ হয়ে আসে। এখন খুব হালকা লাগছে নিজেকে। রাত 11:30। নজরাত এশার নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। এমন সময় অপরিচিত নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করে সালাম দিল নজরাত। ওপাশ থেকে সালামের জবাব দিয়ে বলল, আমি রাত বলছি। নজরাত ক্ষীণ একটু হেসে বলল, জানি। কি করে জানলে? এমনিতেই বুঝতে পেরেছি। আচ্ছা, কি করছিলে? নজরাত বিনা ভূমিকায় বলল, এই তো ফোন স্ক্রল করছিলাম। আপনি কি করছেন? এই প্রশ্নটা করে নজরাত নিজেই বোকা বনে গেল। তবুও রাত বলল, আমার নতুন বউয়ের সাথে কথা বলছি। এই তরল মন্তব্যে এত লজ্জা পায় নজরাতের যা বলে বোঝাতে পারবে না। তাই আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। তখন রাত বলল, আমার একটা ইচ্ছা আছে, বলবো? বলেন। আমার ইচ্ছা ছিল আমার বউয়ের সাথে লুকিয়ে প্রেম করব। লুকিয়ে প্রেম করবেন মানে? এখন তো আর কেউ কিছু বলবে না, তাহলে লুকিয়ে করার দরকার কি? সেটাই তো আসল মজা। দেখো, দুজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যখন পরিবারের অগোচরে লুকিয়ে লুকিয়ে প্রেম করে তখন কিন্তু ওরা খুব আনন্দ পায়। আর যখন বিয়ে করে নেয় তখন কিন্তু আগের মতো আর আনন্দ পায় না। তখন আর সেই ফিলিংস থাকে না। কেন থাকে না জানো? না তো, কেন বলুন তো থাকে না? কারণ তারা বিয়ের পূর্বেই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে ফেলে, যার কারণে আর নতুনত্ব কিছু থাকে না। তাই আমি ঠিক করেছিলাম বিয়ের পর আমার বউয়ের সাথে লুকিয়ে প্রেম করব।
চলো আগামীকাল থেকেই শুরু করা যাক। আগামীকাল থেকেই কিভাবে শুরু করব বলেন তো? তোমার আগামীকাল ভার্সিটিতে ক্লাস আছে? নজরাত ভেবে বলল, না, আগামীকাল তো আমার ক্লাস নেই। তাহলে আরও ভালো হয়েছে। আমরা আগামীকাল সারাদিন ঘুরে বেড়াবো, কিন্তু বাসায় কাউকে বলবে না। আম্মু তো বাসা থেকে বের হওয়ার সময়ই জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছি, তখন কি বলবো তাহলে? বলবে যে একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা নজরাত বের হওয়ার সময় তরিকা বেগম বললেন, আজকে তো তোর ক্লাস নেই, তাহলে কোথায় যাচ্ছিস? আম্মু একটু দরকার আছে, চলে আসবো তাড়াতাড়ি। এই বলে নজরাত দৌড়ে বেরিয়ে যায়। মেয়ের ভাবগতি দেখে তরিকা বেগম একটু অবাকই হলেন, তবে বিষয়টা আমলে নিলেন না। তিনিও তৈরি হয়ে অফিসে রওনা দিবেন। নজরাত বাসা থেকে বেরিয়ে আসার পর দেখতে পায় রাত বাইক নিয়ে তার জন্য অপেক্ষা করছে। নজরাত কাছে এসে সালাম দিয়ে বলল, তাড়াতাড়ি চলুন আম্মু, এক্ষুনি অফিসে যাওয়ার জন্য বের হবে। রাত সালামের জবাব দিয়ে বলল, বুঝলাম না ব্যাপারটা, মনে হচ্ছে আমি তোমার জন্য এখানে বসে অপেক্ষা করছি। কী সব বলছো তুমি? আরে আমি আপনার বউ, এখন কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি। রাত আর কথা না বাড়িয়ে বলল। উঠে বসো। তারপর রাত বাইক নিয়ে অনেক দূর চলে আসে। নদীর উপরে ভাসমান রেস্টুরেন্টে আসে তারা। দুজনে মুখোমুখি বসে আছে। রাত গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি সেই মেয়েটা? বলনি কেন এতদিন? আর তুমি এত মেকআপ করে লুকিয়েছিলে কেন? নজরাত একটু সংকুচিত হয়ে বলল, ভার্সিটিতে বান্ধবীরা ডেয়ার দেয়, সেজন্য আপনার সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু আপনি ওরকম ব্যবহার করলেন যার জন্য আমি বিয়েটাও করতে চাইনি। তাই ওরকম সেজে বিয়েটা যেন না হয় তাই চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আম্মুর জন্য বিয়েটা করতেই হলো। নজরাত বিয়েতে রাজি ছিল না শুনে রাত এর মনটা ভীষাতে ভরে ওঠে। হ্যাঁ, সেও বিয়েতে রাজি ছিল না, কিন্তু সেটা তো মেকআপ সুন্দরী মেয়েকে দেখে। আচ্ছা, যদি তার বদলে নজরাতকে দেখতে পেত তাহলে কি সে রাজি হয়ে যেত? হয়তো হতো। তখন তো আর বিয়ে না করার কারণ খুঁজে পেত না, তাই রাজি হতো বোধহয়। রাত অন্যমনা হয়ে পানির দিকে চেয়ে রইল, জবাব দিল না। অনেকক্ষণ বাদে হঠাৎ বলল, কি খাবে বলো? আপনার যা খুশি অর্ডার দিন। রাত মেনু কার্ড দেখে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিল। তারপর তাদের মধ্যে নীরবতাই বয়ে গেল। রাদের কেমন জানি অস্বস্তি লাগছে। আগের মতো চঞ্চলতা আর আসছে না। একটা ধাক্কা তাকে নীরব করে দিয়েছে। ভিতরটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। এখানে আর থাকতে ইচ্ছে করছে না। নজরাত আর চোখে সবটাই খেয়াল করে চলেছে, যা তাকে ভীষণ ভাবাচ্ছে। নিজেকে এখন অপরাধী মনে হচ্ছে। সময়টা এখানে স্থির হয়ে গেলে ভালো হতো বোধহয়। না না, সময়টা পেরিয়ে পূর্বের মতো সবকিছু স্বাভাবিক হলে ভালো হতো। নীরবতার মাঝে লম্বা গড়নের চমৎকার একটা চেহারার ছেলে, বয়স বেশি হলে 15 হবে। ছেলেটা খাবার নিয়ে আসে। ছেলেটা খাবার দিয়ে বলল, আর কিছু লাগলে বলবেন স্যার। রাত বলল, কোন ক্লাসে পড়ো তুমি? জি, 10ম শ্রেণীতে পড়ি। এখানে কাজ করে পড়াশোনা ঠিকমতো করতে পারো? জি পারি, এটা আমার বাবার রেস্তোরাঁ, বাবাকে সাহায্য করতেই মাঝে মাঝে এসে কাজ করি। আচ্ছা, খুব ভালো। ছেলেটা চলে যাওয়ার পর রাত কিছুক্ষণ ভাবুক হয়ে বসে রইল। তার মনে হলো ছেলেটার থেকে অনেক কিছু শেখার আছে। বাবাকে সাহায্য করার কথা কখনো মাথায় আসেনি তার। যদিও তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তাই এখানে সাহায্য করার কিচ্ছু নেই। কিন্তু বাবা এখন অবসরপ্রাপ্ত, বয়স হয়েছে। এই বয়সে এসেও কত কষ্ট করে বাজার করে আনে তাদের জন্য, অথচ সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে বসে বসে খায়, বাবাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করে না। কথাটা ভেবে মনে মনে অনুতপ্ত হলো সে। এদিকে নজরাত আর চুপ করে বসে থাকতে পারলো না, জিজ্ঞাসা করে ফেললো, কি এত ভাবছেন বলেন তো? ও সরি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া শুরু করনি কেন? তারপর নজরাতের দিকে এগিয়ে গিয়ে বলল, খাও। রাত একটু বরকালো, পরে হাতে নিয়ে নজরাতকে খাইয়ে দেয়। তারপর নজরাতও খাইয়ে দেয়। খাবার খেয়ে বিল পরিশোধ করে রওনা দেয় তারা। আজকে আর কিছু ভালো লাগছে না রাদের। নজরাতকে বাসায় নামিয়ে সেও তার বাসায় চলে আসে। নজরাত বাসায় ঢুকলে
তঞ্জুবেন নেসা জিজ্ঞেস করেন। কি নাতনি, বরের লগে ঘুরতে গেছিলে বুঝি? নজরাত অবাক হয়ে বলে। হাতে তুলে খাইয়ে দিতে হয়। এই বুড়ি, তুমি কিভাবে জানলে? বুঝি বুঝি, সব বুঝি। পাকা বুড়ি তো তুমি। 3 দিন পেরিয়ে যায়, রাতের কোনো খবর নেই। নজরাতকে একটা কল মেসেজ কিছুই দেয়নি সে। ভার্সিটিতেও দেখা যায়নি তাকে। নজরাত আর থাকতে না পেরে 5ম দিনে তার শাশুড়ি মায়ের কাছে কল করে। লিপি বেগম খুশি হন নতুন বইয়ের কল দেখে। কুশল বিনিময় করে লিপি বেগম জিজ্ঞাসা করেন রাদের সাথে কথা হয় কিনা। নজরাত আমতা আমতা করে বলল, জি হয়। তারপর লিপি বেগম পর্দার গুরুত্ব বললেন, তুমি তোমার স্বামী আমানত, তাই নিজেকে পর্দায় আবৃত করে রেখো মা। পর্দায় নারীর সম্বল, জানো তো? জি আন্টি। আন্টি নয়, আম্মা বলে রেখো আমায়। জি আচ্ছা। তারপর রাদের কথা শুনতে পায় নজরাত। তার মাকে ডাকছে সে। লিপি বেগম ছেলের ডাক শুনে বলেন, আচ্ছা এখন রাখছি, পরে কথা বলবো, ভালো থেকো। তারপর সালাম দিয়ে কল রেখে দেন লিপি বেগম। ছেলে ডাকছে বলেই তাড়াহুড়ো করে কল রেখে দিলেন তিনি। এদিকে নজরাতের মনটা ভীষণতায় ভরে গেল। বিমর্ষ বিবর্ণ মুখে বসে থেকে কিছু একটা ভেবে উঠে গিয়ে বোরখা পরে তৈরি হয়ে নিল। মায়ের কাছে গিয়ে বলল, আম্মু বাসায় থেকে অনেক বোরিং লাগছে, হুসেনদের বাসায় 2 দিন থেকে আসি। আজ তরিকা বেগমের অফিস বন্ধ। তিনি শুয়েছিলেন। মেয়ের কথায় উঠে বসে বললেন, হঠাৎ ওদের বাড়িতে যাবি কেন? জামাইকে বলেছিস? নজরাত খানিকটা বিরক্ত নিয়ে বলল, আমি কি এখনো তাদের বাড়িতে গিয়েছি যে কোথাও যেতে পারমিশন নিয়ে যেতে হবে? আমি যাচ্ছি। নজরাত চলে গেল। এটা নতুন না। যখনই নজরাত এর মন খারাপ থাকে তখনই সে হুমাইসার কাছে চলে যায়। হুমাইসাও নজরাত এর বাসায় চলে আসে। তারা দুজন ভীষণ ভালো বান্ধবী, তাই কেউ বাধা দেয় না। সন্ধ্যাবেলা রাত শাশুড়ির বাসায় আসে। তরিকা বেগম নতুন জামাইকে দেখে কোনটা রেখে কি করবেন ভেবে পান না। তারপর নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। রাত শাশুড়ি মায়ের কাছে শুনেছে তার বউ বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছে, তাই এখানে আর থাকতে ইচ্ছে করছে না তার। কিন্তু চলে গেলে খারাপ দেখাবে, তাই অগত্যা বাধ্য হয়ে বসে আছে। তঞ্জুবের নেসা এটা সেটা জিজ্ঞেস করছে তাকে। সেও ভালো ছেলের মতো জবাব দিচ্ছে। তরিকা বেগম জামাইকে নুডলস আর ফুল পিঠা খেতে দেন। ফুল পিঠা আগেই বানিয়ে তেলে ভেজে রাখা ছিল। ওগুলো দ্বিতীয়বার তেলে ভেজে গুড়ের সিরাই দিয়েছে। সাথে রাত এর আনা ফল আর মিষ্টিও দিল। তঞ্জুবের নেসা মেয়েকে বললেন, তরি পানি দিলি না? তরিকা বেগম বললেন, হ্যাঁ আম্মা দিচ্ছে। তারপর হন্তদন্ত হয়ে ছুটে পানি নিয়ে আসেন। বিয়ের পর নতুন জামাই প্রথম আসলো, অথচ মেয়েটা বাসায় নেই। তাই তিনি কি করবেন ভেবে পান না। তরিকা বেগম রাতকে বললেন, বাবা তুমি নাস্তা করো, আমি নজরাতকে বলি বাসায় চলে আসতে। একথা শুনে রাত ব্যস্ত হয়ে বলল, না আন্টি, ওকে কিছু বলার দরকার নেই। আমি এমনিতে এসেছিলাম, চলে যাব এখন। কি বলো বাবা, আজকে থাকবে না? নজরাত নাই বললেই তুমি চলে যেতে চাইছো? আমি এখনই নজরাতকে আসতে বলছি। না আন্টি প্লিজ, ওকে আসতে বলবেন না। রাত হয়ে যাচ্ছে, একা আসাটা রিস্ক হবে। রাতের শেষের কথাই দমে যান তরিকা বেগম। সত্যি তো, রাত হয়ে যাচ্ছে, একা মেয়েটা আসবে কিভাবে? পরিস্থিতি তো ভালো না, কখন কি দুর্ঘটনা ঘটে তার তো কোনো ঠিক নেই। রাফি কোচিং করে মাত্র বাসায় ঢুকলো। নতুন দুলাভাইকে দেখে দৌড়ে এসে বলল। রাত মুচকি এসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভাই ভালো আছি। পড়াশোনা কেমন চলছে তোমার? এই চলছে কোনো রকম। ভালো নয় কেন? তরিকা বেগম বললেন, সারাদিন দুষ্টুমিতে মেতে থাকে, একদম পড়াশোনা করতেই চায় না। ভালো হবে কিভাবে বলো? মায়ের কথায় রাফি লজ্জে মাথা নিচু করে বসে থাকে। রাত কিছুক্ষণ পড়াশোনা নিয়ে রাফিকে বোঝায়। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। নজরাত হুমাইসাদের বাসায় আসার পর থেকে মন খারাপ করে বসে আছে। হুমাইসা ও বান্ধবীর সাথে শোক পালন করছে। হুমাইসার মা তাদের জন্য সেমাই রান্না করে নিয়ে আসে। 2 বান্ধবীকে চুপ করে বসে থাকতে দেখে বললেন, কিরে তোরা 2 বান্ধবী একসাথে হলে বাড়ি মাথায় করে ফেলতি, আর এখন এত নীরব কেন? হুমাইসা ঠোঁট উল্টে বলে,
আমাদের আজকে মন ভালো নেই। কেন, কি হয়েছে? ওই, তুমি বুঝবে না। তুমি বুঝবে না। নজরাতা সেম টাইম তারপর তারা তিনজনে মিলে সেমাই খায়। হুমায়সার বাবা একজন প্রবাসী। তারা 3 বোন। বড় বোনের বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে থাকে। তারপর হুমায়সা, এরপর তার ছোট বোন হাবিবা এবার 5ম শ্রেণীতে পড়ে। হুমায়সাদের ঘরে বর্তমানে কোনো পুরুষ মানুষ থাকে না, তাই এখানে নির্দ্বিধায় চলে আসতে পারে নজরাত। তাছাড়া নজরাতদের বাসায় ও উপযুক্ত কোনো পুরুষ মানুষ নেই, তাই হুমায়সা ও সেখানে নির্দ্বিধায় যেতে পারে। 2 বান্ধবীর দৌলতে তাদের মায়ের মধ্যেও সুসম্পর্ক গড়ে উঠেছে, তাই তারা মেয়েদের বাধা দেন না। অপরদিকে রাত নজরাতকে কল করে তার ফোন বন্ধ পেয়ে তাদের বাসায় এসেছিল, কিন্তু নজরাতকে না পেয়ে মন খারাপ করে চলে যেতে যায়। তার ধারণা সেদিনের ব্যবহারে হয়তো কোনোভাবে নজরাত কষ্ট পেয়েছে, তাই ফোন বন্ধ করে রেখেছে। তাছাড়া কয়েকদিন রাত অনেক ব্যস্ত থাকায় নজরাতের খোঁজ নেওয়ার সময় পায়নি বলে হয়তো মেয়েটা রাগ করে বান্ধবীর বাসায় গিয়ে বসে আছে। লজ্জায় শাশুড়ি মায়ের কাছে নজরাতের বান্ধবী বাসার ঠিকানা চাইতে পারেনি সে। এখন বাসায় এসে আফসোস করছে। সেদিন নজরাতকে দেখার পর থেকে তার মাথায় তাসনুফার কথা ঘুরপাক খাচ্ছিল। তাসনুফা বলেছিল সেদিন নজরাত যে ছেলেটার সাথে দাঁড়িয়ে কথা বলছিল তার সাথে নজরাতের সম্পর্ক আছে, অথচ তখন তাদের বিয়ের কথা চলছিল। সত্যি কি ওই ছেলেটার সাথে নজরাতের সম্পর্ক আছে বা ছিল? আগে সম্পর্ক থাকলেও রাতের কোনো সমস্যা নেই, কিন্তু এখন যদি থাকে তাহলে? তাই রাত সেদিনের ছেলেটাকে খুঁজে বেড়ায়, কিন্তু পুরো ভার্সিটিতে খুঁজে পায় না। আসলে কারো নাম ঠিকানা না জানলে খুঁজে বের করা মুশকিল। নুসরাতকে জিজ্ঞাসা করাও যাবে না। যদি এসব কিছু সত্যি না হয়ে থাকে তাহলে মেয়েটা কষ্ট পাবে, তাই তাকেও জিজ্ঞাসা করতে পারেনি রাত। এদিকে তাসনুফা কে জিজ্ঞাসা করলে ও বলে, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, বিয়ের পরে অন্য মেয়েদের খবর নিচ্ছিস, ব্যাপার কি বলতো? এই তোর চরিত্র, এই তোর চরিত্র। যাকে কি না অনেকে আইডল মনে করে, তোর বউয়ের সাথে যোগাযোগ করে দিস, তাহলে তাকে সাবধান করে দেব, তোকে যেন সবসময় চোখে চোখে রাখে। মেয়েটার কথা শুনে রাত সেদিন ভীষণ রেগে গিয়েছিল। তাকে তার বন্ধুরা শান্ত করে, না হলে হয়তো তাসনুফার গায়ে হাত তুলে বসতো। এরপর 2 দিন কেটে যায়। নজরাত এখনো বাসায় ফিরে আসেনি। তরিকা বেগম বেশ কয়েকবার কল করে ফোন বন্ধ পেয়েছেন। শেষে বাধ্য হয়ে হুমায়সাকে কল করলে সে জানায় নুসরাতের জ্বর এসেছে। তরিকা বেগম বিচলিত হয়ে পড়লে হুমায়সাকে জানায় আজকে জ্বরটা ছেড়েছে অনেকটা, টেনশনে কিছু নেই। হুমায়সা ফোন রেখে নুসরাতকে বলল, আন্টি, তোর অসুস্থতার কথা শুনে টেনশন করছি, একটু কথা বলতে পারতি? নজরাত খাটের বাচুতে বালিশ ঠেকা দিয়ে আধশোয়া হয়ে বসে আছে, মাথাটা ভীষণ ধরে আছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আম্মুর সাথে কথা বললে ঠিক ওনার কথা জিজ্ঞেস করতো, তাই বলিনি। সম্পর্ক শুরু না হতেই এইভাবে ভেঙে যেতে দিবি? ওনার বোধ হয় আমাকে পছন্দ নয়। কিভাবে জানবি? ভাইয়া কি এই কথা তোকে বলেছে? ওনার রিয়াকশন দেখে বুঝতে পেরেছি আমি। বিয়েটা ভেঙে গেলে আম্মুকে কিভাবে সামলাবো আমি, এসব ভাবতে ভাবতে মাথা কাজ করছে না। আর তুই কষ্ট পাবি না? সেসব ভাবতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে আমার, জানিস। আমি না জানলে আর কে জানবে? হুমায়সা তার বান্ধবীর কষ্ট আর চোখে দেখতে পাচ্ছে না, তাই ঠিক করলো আগামীকাল ভার্সিটিতে গিয়ে রাদের সাথে কথা বলবে। ছোট ক্যাবিনেটের ওপর রাখা দৈনিক যুগান্তর পত্রিকা। ফারুক সাহেব শূন্য চোখে চেয়ে আছে উপরের দিকে। জুই দরজায় দাঁড়িয়ে বলল, বাবা আসবো? আয় মা। বাবা, তোমার কি শরীর খারাপ? কই না তো। তাহলে তুমি আগের মতো আমাদের খোঁজ খবর নাও না কেন? মনটা ইদানিং ভালো যায় না রে মা। তোমার মন খারাপ কেন বাবা? চৈতি আপুর সাথে ভাইয়ার বিয়েটা হয়নি বলে মন খারাপ তোমার? না, তার জন্য আর এখন মন খারাপ হয় না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একটা বিয়ে ঠিক হতে যারা জড়িত থাকে তারা শুধু উসিলা মাত্র। বিয়েটা মূলত আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। অনেকে বলে
অনেকে বলে না যে আমার জ- অনেকে বলে না যে আমার জন্য বিয়েটা হয়েছে নতুবা ভেঙে যাচ্ছিল। এসব আসলে ভুল বলে মানুষ। যে বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে ঠিক করেন সেই বিয়ে ঠেকায় কে বল? তাহলে তোমার মন খারাপ কেন? ইদানিং পত্রিকা পড়ে মনটা বিতৃষ্ণায় ভরে যায় বুঝলি। পাতা উল্টালেই নানা দিকে রাজনীতি, চুরি ডাকাতি, খুন খারাপি ছাড়া ভালো কোনো সংবাদ পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে আজকাল। ভবিষ্যৎ প্রজন্মকে এরা কি দিয়ে যাচ্ছে বলতো? স্বাধীন দেশে থেকেও কেমন পরাধীন মনে হয়। এসব ভাবলেই মাথাটা ভীষণ ধরে যায়। তাহলে এসব নিয়ে ভেবো না বাবা। স্বার্থপর হতে বলছিস মা? কি করব বলো তো? এগুলো দেখা ছাড়া তো আমাদের উপায় নেই। আমরা সাধারণ মানুষ, তো কিছু করতে পারবো না। যারা পারবে তারা তো হাত গুটিয়ে বসে আছে। যা বলেছিস তাদের কাজ নরম মাটিতে আঘাত করা। ঠিক বলেছো বাবা। আম্মা আমাদের জন্য বসে আছে, এখন নাস্তা করবে, চলো। আচ্ছা চল। হোমাইসের ভার্সিটিতে ঢুকে ক্যাম্পাসের এক এক কোণে বেঞ্চ রাখা জায়গাটায় এসে বসলো। রাত আর তার বন্ধুরা মিলে এখানে বেশিরভাগ সময় আড্ডা দেয়। আজকে বোধহয় এখনো আসে নাই। আশেপাশে ভালো করে দেখে নিল, না কোথাও দেখা যাচ্ছে না। তাদের ক্লাসে একবার গিয়েও খুঁজবে কি, কিন্তু এই সময়ে ক্লাস আছে কিনা তারও তো ঠিক নেই। তাছাড়া রাদের কিছুদিন পরেই মাস্টার্সের ফাইনাল পরীক্ষা, এই সময় ক্লাস হয় কিনা জানা নেই। আচ্ছা, কিছুদিন পর পরীক্ষা বলে রাত যদি ভার্সিটিতে আসা বন্ধ করে দেয় তাহলে তো মুশকিল। রাদের সাথে কথা বলতে না পারলে ওদের মধ্যে কিচ্ছু ঠিক হবে না। নানা কথা ভাবতে ভাবতে হুমায়সার মনটা খারাপ হয়ে গেল। এদিকে নজরাতকে বলে এসেছে শপিং মলে যাবে সে। যদি সত্যি কথা বলতো তাহলে নজরাত বুঝে ফেলতো, তখন কিছুতেই হুমায়সাকে ভার্সিটিতে আসতে দিতে চাইতো না। প্রায় ঘন্টাখানেক এখানে বসে অপেক্ষা করলো হুমায়সা, কিন্তু রাদের দেখা পেল না। শেষে ধৈর্যহারা হয়ে চলে যাওয়ার জন্য ভার্সিটি থেকে বেরিয়ে লেগুনার জন্য দাঁড়ালে পেয়েও যায়। লেগুনায় তার সাথে একজন মহিলা যাত্রী আর দুজন হলেই বোধহয় গাড়ি ছেড়ে দিবে। হুমায়সা মন খারাপ করে ভার্সিটির গেটের দিকে তাকিয়ে আছে। দুজন যাত্রী আসতেই গাড়ি ছেড়ে দিবে, এমন সময় রাতকে বাইক সমেত ভার্সিটিতে ঢুকতে দেখা গেল। হুমায়সা দ্রুত বলল, মামা গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামাতেই হুমায়সা গাড়ি থেকে নেমে দৌড়ে ভার্সিটিতে ঢুকে গেল। তার এমন কাণ্ডে সবাই একটু অবাকই হলো, কিন্তু কেউ কিছু বলল না। ড্রাইভার আর বসতে পারলো না, গাড়ি ছেড়ে দিতে হলো। এসব রোডে গাড়ি বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না, তাই হুমায়সা ভার্সিটিতে ঢুকে এদিক ওদিক তাকিয়ে সেই বেঞ্চের কাছে রাতকে দেখতে পেয়ে দ্রুত পায়ে হেঁটে রাদের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। ও অবশেষে আপনাকে পেলাম ভাইয়া। শুকনো ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে রাত আর তার বন্ধুদের দিকে একবার চেয়ে বলল, আমাকে বলছেন? হ্যাঁ ভাইয়া, আমি নজরাত এর বান্ধবী হুমাই ইয়াস। নজরাতের নাম শুনে উদ্বিগ্ন হয়ে রাত বলল, ও কি আপনার বাসায় আছে? হ্যাঁ ভাইয়া, ওর ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। আপনার কি সমস্যা হবে? হ্যাঁ অবশ্যই, চলেন কোথাও বসে কথা বলি। আচ্ছা। তারপর রাত তার বন্ধুদের বলে হুমায়সাকে নিয়ে ভার্সিটির পাশে একটা ছোট্ট রেস্তোরাঁয় বসে। হুমায়সা প্রথমে বলে, ভাইয়া, নজরাত খুব আপসেট হয়ে আছে। আমি ওর থেকেই সব কিছু শুনেছি। তাছাড়া বিয়ের আগে আপনি যখন দেখতে যান তখন আমি ওকে ওভাবে সাজিয়ে দেই। ও লজ্জায় আপনার সামনে যেতে চাইছিল না, সেই জন্যে। এর আগের দিন ভার্সিটিতে বান্ধবীরা মিলে ডেয়ার দিয়েছিল, তাই আপনার সাথে কথা বলতে গিয়েছিল। সব কিছুর জন্য ও খুব লজ্জা পাচ্ছিল, সেই জন্য বিয়েটা ও করতে চাইছিল না। এখন আপনি ওকে ভুল বুঝেছেন। আমি কি বলবো ঠিক গুছিয়ে বলতে পারছি না হয়তো। রাত সবটাই শুনলো এবং বুঝতে পারলো। অত্যন্ত ধীরতার সঙ্গে বলল, আমি বুঝতে পারছি সব কিছু। ওর ফোন বন্ধ পেয়ে আমি ওদের বাসায় গিয়েছিলাম। তখন আমার শাশুড়ি মা বললেন ওর কোনো এক বান্ধবীর বাসায় গিয়েছে, কিন্তু ফোন কেন বন্ধ করে রেখেছে বলেন তো? ও কি ভুলে গিয়েছে যে ও এখন বিবাহিত? ওকে ওর হাজবেন্ড খুঁজতে পারে, এটা কি ও বুঝতে পারছে না বলেন? আপনি নাকি কয়েকদিন ওর সাথে কোনো যোগাযোগ করেন নাই, তাই ও ভাবছে
আপনি ওর উপর রেগে আছেন, তাই ওর সাথে কোনো যোগাযোগ করছেন না। হ্যাঁ, কিছুদিন ভীষণ ব্যস্ত ছিলাম, তাছাড়া পড়াশোনা আছে, পরীক্ষার তো বেশি দিন নেই। আপনি ওকে বললেন আমি ওর উপরে রেগে নেই, আর ও যেন ফোন বন্ধ না রাখে। আচ্ছা বলো, আজকে তাহলে আসি ভাইয়া। হুমায়সা বসা থেকে উঠতে নিলে রাত দ্রুত বলে ওঠে, সে কি কিছু না খেয়ে চলে যাবেন? কি খাবেন বলেন? না ভাইয়া, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আজকে যেতে হবে। না না, তা বললে তো হবে না। আমি অনুরোধ করছি কিছু খেয়ে যান, না হলে আমার খারাপ লাগবে। আচ্ছা তাহলে কোল্ড কফি খাবো। শুধু কফি? হ্যাঁ ভাইয়া, আমি বাসায় যেতে হবে। আচ্ছা, তাহলে নজরাতকে কোনোদিন আসবেন তখন বেশি করে খাবেন। রাত মুচকি এসে বলল। রাদের কথাই হুমায়সা ও মুচকি এসে বলল, ইনশাআল্লাহ। তারপর হুমায়সা কোল্ড কফি খেয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়ালে রাত নিজেই রিক্সা ঠিক করে ভাড়া মিটিয়ে দেয় রিক্সা চালককে। এতে ভীষণ অপ্রস্তুত হয়ে যায় হুমায়সা। রাতকে বলে, এসবের কি দরকার ছিল ভাইয়া? আমার জন্যই তো আপনার লেট হলো না। আচ্ছা যাই হোক, আপনার বান্ধবীকে মনে করে বলবেন প্লিজ। আচ্ছা বলবো। হুমায়সা চলে যাওয়ার পর রাদু বাসায় চলে যায়। নজরাদের খোঁজ পাওয়াতে এখন শান্তি লাগছে। মনটা কিছুদিন খুব অস্থির লাগছিল তার। ফারুক সাহেব বসে চা পান করছিলেন, এমন সময় জুই আব্বা বলতে বলতে হন্তদন্ত হয়ে ছুটে আসে। ফারুক সাহেব চায়ের কাপ রেখে বললেন, কিরে এভাবে ছোটাছুটি করছিস কেন? ব্যথা পাবি তো। বাবা, খবর শুনেছো? কোটা বাতিলের জন্য ছাত্ররা আন্দোলনে নেমেছে। ভালো কাজে নেমেছে তারা, আল্লাহ তাদের সহায় হন, আমিন। জানিস, অনেক মানুষ আছে যারা মুক্তিযোদ্ধার নামে জালিয়াতি, প্রতারণা ও অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা পরিচয়ে সরকারি ভাতা নিচ্ছেন। তাছাড়া এই কোটা মুক্তিযোদ্ধাদের জন্য বা তাদের ছেলে মেয়েদের জন্য ঠিক আছে, কিন্তু তাদের নাতিপুতিদের দেওয়া কোনো মানেই হয় না। তাদের যদি মেধা থাকে তাহলে তারা এমনিতেই নির্বাচিত হবে, সেখানে কোটার তো আর কোনো প্রয়োজন নেই। কোটার জন্য অনেক মেধাবী শিক্ষার্থীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। জি বাবা। দিন যত যাচ্ছে কোটা বাতিলের আন্দোলন তত ভয়াবহ রূপ নিতে থাকে। ফারুক সাহেব জুইকে আন্দোলনে পাঠাতে চাইলে লিপি বেগম বাধা দিয়ে বলেন, উম্মি জিহাদ রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জমানায় আমরা 6 জন মহিলা খয়বরের যুদ্ধে শরীক হওয়ার জন্য রওয়ানা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে আমাদেরকে ডাকলেন। আমরা তার নোরানি চেহারায় গোসবার আলামত দেখছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কার অনুমতি লইয়া আসিয়াছ? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা পশম বুড়িতে জানি, জেহাদে ইহার প্রয়োজন হয়। আমাদের সাথে জখমের ওষুধও আছে, আর কিছু না হোক মুজাহিদদের তীর এগিয়ে দেওয়ার কাজে সাহায্য করব। কেউ অসুস্থ হলে সেবা সুস্থতার কাজে সাহায্য, সাতু গোলানো পানি দেওয়ার কাজে সাহায্য করব। অতঃপর তিনি অনুমতি দিলেন। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বুঝলাম যে মহিলারা যুদ্ধে যাওয়া রাসূল পছন্দ করতেন না। আর যারা তখনের দলিল দেন তাদের জানা আবশ্যক যে মহিলারা ময়দানে নামে নাই। জিহাদের সময় উভয় পক্ষ নিজেদের নির্ধারিত এলাকায় তাঁবুতে অবস্থান করত। মহিলারা নিজেদের দলের লোকদেরকে সাহায্য করত। নন মাহরামদের গায়ে ধরে ধরে বাঁচাতে নামতো না। আর যখন পর্দার হুকুম নাজিল হলো তখন অনেক কিছুই বদলে গেল। দাসীরা যেত সাথে যেন খেদমত করতে পারে। আবু দাউদ হেকায়াতে সাহাবা। সব জায়গায় ইসলাম টানা লাগে না, আবার কারো কারো কারণে কিছু জায়গায় ইসলামকে টেনে আনা লাগে, তাই টেনে আনলাম আর কি। ইসলামে আবেগের স্থান নেই, থাকলে রাসূলের ইন্তেকালের পর সব সাহাবীর 2 সাইড করার অনুমতি থাকতো। অসুস্থ অবস্থায় ইশারাই হলেও নামাজ পড়া লাগতো না। ডেলিভারি পেইন নিয়ে বাচ্চার মাথা বের হয়ে যাওয়া অবস্থায়ও নামাজের হুকুম থাকতো না। রোজা রাখতে না পারলে কাজা বা কাফারা আদায় করা লাগতো না। আমি নামলে বিজয় হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আগে ধর্ম, এরপর ধর্মের কর্ম। আন্দোলনে নামার দরকার নাই। যখন জিহাদের ডাক আসবে আলেম সমাজ আমাদের ব্যাপারে যেই ফতোয়া দিবেন
আমরা তা মেনে নিব ইনশাআল্লাহ। আসমা রাদিয়াল্লাহু এর ঘটনা জানেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, পুরুষরা জামাতে নামাজ পড়ে, জিহাদ করে, আমরা তো এগুলো করতে পারি না। তখন নবীজি কি বলছিলেন? তিনি বলেন নাই যে আচ্ছা তোমরাও যাও জামাতে নামাজ পড়তে, তোমরাও যাও জিহাদে। উনি বলেছিলেন তোমরা স্বামীর ইতায়াত করো, তাদের সাথে উত্তম আচরণ করো, এগুলো ওই সব আমলের সমান সোয়াব। হেকায়াতে সাহাবা উসদুল গবাদ। জুই তাও মায়ের অবাধ্য হয়ে বলল, অনেক মেয়েরাই তো নেমেছে, আমি গেলে কি হবে আম্মা? যারা নেমেছে তারা কলেজের শিক্ষার্থী, আমিও তো কলেজের স্টুডেন্ট। তারা পর্দার ব্যাপারে জানে বা জানলেও মানে না। তুই তো জানিস, তারপরেও বলছিস কেন? শেষে মায়ের সাথে না পেরে জুই মন খারাপ করে নিজের রুমে চলে যায়। আর ফারুক সাহেব বাইরে থেকে বের হন ছাত্রদের কোনো সাহায্য করতে পারেন কিনা দেখার জন্য। এদিকে রাত শাহামত এই আন্দোলনে যোগ দিয়েছে শুনে দুশ্চিন্তায় পড়ে রাত দিন আল্লাহ তাআলাকে ডেকে চলেছে নজরাত। নজরাত আন্দোলনে যোগ দিতে চেয়েছিল, কিন্তু তরিকা বেগম কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি স্বামীকে হারিয়ে নিঃস্ব হয়েছিলেন, এখন সন্তানকে হারাতে চান না। ইতিমধ্যে কতগুলো পরিবার তাদের সন্তানদের হারিয়ে আর্তনাদ করেছেন দেখা যাচ্ছে। তারপরও কোন ভরসায় মায়েরা তাদের সন্তানদের রাজপথে পাঠানোর ভরসা করবেন? এমন চিত্র বেশিরভাগ পরিবারেরই দেখা যাচ্ছে। কেউ কেউ তাদের ধিক্কার জানিয়ে বলছে, আপনারা ঘরে বসে থাকেন, আমরা প্রাণ দিয়ে সফল হলে তবে ঘর থেকে বের হইন। দিন যত যাচ্ছে তত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। হেলিকপ্টার থেকে মানুষকে গুলি করা হচ্ছে, ছোট ছোট বাচ্চারা বাসা থেকেও প্রাণ হারাচ্ছে। এর ফলে ছাত্ররা আরও সাহসী হয়ে উঠছে। প্রশাসন তাদের দমিয়ে রাখতে পারছে না, আর পারছে না বলেই অনৈতিকভাবে ছাত্রদের উপর গুলি চালাচ্ছে। এর মাঝে আবার দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ঢুকে ছাত্রদলের শান্ত আন্দোলনকে অশান্ত করে তোলে। নেটওয়ার্কের বন্ধ করে দেওয়া হয়, মানুষ সেই পুরনো যুগে ফিরে যায়। রেডিও শুনে দিন পার করতে হচ্ছে। নতুন প্রজন্ম চোখের সামনে আরেক যুদ্ধ দেখতে পায়, বা যা তারা বইপত্রে এতদিন পড়ে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এতে অন্তত 30 শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 6 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন, বেশ কয়েকজনকে চাপাতি দিয়ে কোপানো হয়েছে। এদের মধ্যে রাত ছিল। দুপুরবেলা খবর পেয়ে দৌড়ে যায় নজরাত। এত আহতদের ভিড়ে রাতকে খুঁজে পেতে অনেক সময় লেগে যায় নজরাতের। বেচারাকে পিটিয়ে প্রায় আধমারা করে ফেলেছে। স্বামীকে এমন অবস্থায় দেখে পাগল প্রায় নজরাত। পাশে শাশুড়ি মা অযোধ্যারায় কাছেন। নজরাত কাছে যেতেই তাকে ধরে আরও কান্নায় ভেঙে পড়েন তিনি। নজরাত নিজেই নিজেকে সামলাতে পারছে না। এই মানুষটাকে কিভাবে সামলাবে তার জানা নেই। ডাক্তার বলেছেন ঠিক হতে অনেক সময় লাগবে, ঠিক কতদিন লাগবে তারা এখন বলতে পারছেন না। 1 সপ্তাহ পর রাতকে তাদের বাসায় নিয়ে আসা হয়। হসপিটালে এত ভিড়ের মাঝে ছেলেটা ঠিক হবে কিনা বলে মনে করেন লিপি বেগম, তাই তিনি বাসায় নিয়ে আসেন। তরিকা বেগম জামাইকে দেখে যান। দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে তার। ঠিক এই কারণেই তিনি এসব আন্দোলন চান না, যেখানে মায়েরা তাদের সন্তানকে অকালে হারিয়ে ফেলবে এমন স্বাধীনতাকে নিয়ে চান না কখনোই। হয়তো এখানে মানুষ স্বার্থপর বলবে, কিন্তু মায়েরা তাদের সন্তানদের জন্য শুধু স্বার্থপর না, সব কিছুই করতে পারেন। স্বামীর এই বিপদের দিনে ঘরে হাত ফুটিয়ে বসে থাকতে পারল না নজরাত। লজ্জাশরম ভুলে স্বামীর ঘরে রওনা দিল। তরিকা বেগম বাধা দিতে গিয়েও দিতে পারলেন না। এখানে বাধা দেওয়া তার অধিকারের মধ্যে পড়ে না। কলিং বেলের শব্দে শুনে জয়ী এসে দরজা খুলে অবাক হয়ে বলে, ছোট ভাবি, এসো ভিতরে এসো। আম্মা দেখো কে এসেছে। নজরাত ভিতরে ঢুকলে লিপি বেগম আসেন। তাকে দেখে নজরাত বলেন, ওনার এমন অবস্থার সময় বাসায় বসে থাকতে পারলাম না আম্মা, তাই চলে এলাম। আমি কি ভুল করেছি?
লিপি বেগম ভীষণ খুশি হয়ে বললেন। না না মা, একদম ঠিক করেছো। তারপর জুইকে বলল, তোর ভাবির টলি ব্যাগটা ঘরে নিয়ে যা। জুইয়ের সাথে রাদের রুমে যাও, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবে। নজরাত বলে জুইয়ের সাথে যায়। রাতের রুমে ঢুকতেই তাকে দেখতে পেল। হাত পায়ের ইনজুরির জন্য বেচারা হাঁটাচলা করতে পারে না, তাই সারাদিন শুয়ে থাকতে হয়। জুই ট্রলি ব্যাগটা রেখে চলে যায়। নজরাতের নিঃশব্দে রাতের পাশে বসে। রাত চোখ বন্ধ করেছিল বলে নজরাতকে দেখতে পায়নি, কারণ বসার অনুভব করে চোখ মেরে তাকিয়ে বিস্মিত হয়ে যায় রাত। একটু জোরেই বলে ওঠে, তুমি এখানে কখন এসেছো? এখন তো পরিস্থিতি একদম ভালো না। তুমি বাসা থেকে একা বের হতে গেলে কেন? জি আচ্ছা, আমি আসাতে আপনি খুশি হননি? তাহলে কি চলে যাব? রাত নির্বিকার মুখে বলল, সেটা বলি নাই। এখন মেয়েরা রাস্তাঘাটে একদম নিরাপদ না। এমনিতেই হাঁটাচলা করতে পারছি না, তারপর নেটওয়ার্ক বন্ধ করে রেখেছে। দেশের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতে পারছি না। জানো, এই মুহূর্তে এক টুকরো সুখ হয়ে এসেছো তুমি। এদিকে নজরাতের চোখ পানিতে টুইটুম্বর হয়ে গেছে। দেখে রাত বিচলিত হয়ে বলল, এই বোকামে কাঁদছো কেন? আমি তো তোমার নিরাপত্তার কথা ভেবেই ওসব বলেছি। সেজন্য কাঁদছি না, আপনার অনেক কষ্ট হচ্ছে ভেবে কাঁদছি। আপনি কেন গেলেন বলেন তো? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে এই একবার ভেবে দেখেছেন? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে একবার ভেবে দেখেছেন? আমার কথা একটুও ভাবেন না আপনি। আমি তো মরে যাইনি বলো, তাহলে কষ্ট পাচ্ছ কেন এসব ভেবে? কত ছাত্ররা নিজের কথা না ভেবে আন্দোলনে যোগ দিচ্ছে, প্রাণ হারাচ্ছে। এসব দেখতে গেলে তো আমি কিছুই করতে পারলাম না। সেসব দেখতে গেলে তো আমি কিছুই করতে পারলাম না দেশের জন্য। আমিও তো যেতে পারলাম না। ফেসবুকে আন্দোলন নিয়ে পোস্ট করাতে কিছু লোক হুমকি দিয়েছে। সেসব শুনে আম্মা কিছুতেই যেতে দিল না। মেয়ে মানুষ, তোমার যে কাজ নেই। কখন এসেছো? কিছু খেয়েছো? বেশিক্ষণ হয়নি এসেছি। ও তাহলে যাও, ফ্রেশ হয়ে নাও। ওই যে বাথরুম। আচ্ছা বলে ফ্রেশ হতে যায়। নজরাত ফ্রেশ হয়ে আসলে শাশুড়ি মা তার জন্য চিকেন ফ্রাই করে দেয়। মেয়েটা প্রথমবার তাদের বাসায় এসেছে, তাই মন খারাপ থাকলেও এইটুকু করতেই হলো। নজরাত নিজে খাবার খাওয়ার সাথে সাথে রাতের মুখে একটু করে দিতে থাকে। রাত খাবে না বললেও শোনে না। খাবার শেষে দুজনে মিলে আন্দোলন নিয়ে কথা বলছে। এমন সময় বাহির থেকে আর্তনাদ শুনতে পেয়ে নুসরাত বলল, আমি দেখে আসছি, আপনি থাকুন। ফারুক সাহেব কারুর সাথে ফোনে কথা বলে ধপ করে ফ্লোরে বসে পড়েন। লিপি বেগম দৌড়ে এসে বললেন, রাসেলের বাপ, কি হয়েছে তোমার? এভাবে ফ্লোরে বসে পড়লে কেন? কার সাথে কথা বললে? ইতিমধ্যে জুই আর নসরাতও এসেছে। জুই বাবার পাশে বসে বলল, বাবা, কি হয়েছে তোমার? ফারুক সাহেব খুব কষ্ট করে উচ্চারণ করলেন। আমার রাসেল আর নেই। লিপি বেগমের ভেতরটা ছ্যাদ করে জ্বলে উঠল। উত্তেজিত হয়ে বললেন, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? ফারুক সাহেব খানিকটা ক্ষোভ প্রকাশ করে বললেন, তোমার তো কষ্ট হওয়ার কথা না। একটা অন্যায় করেছে বলে ছেলেটাকে বাড়ি ছাড়া করলে। তোমার নাকি লজ্জা হতো এই ছেলেকে নিয়ে, অথচ তোমার ছেলে তোমাকে শহীদের মা বলে সম্মান দিয়ে গেল। লিপি বেগম কান্নায় ভেঙে পড়ে বললেন, ছেলের উপর রাগ অভিমান ছিল, তাই বলে তার মৃত্যুর কামনা করি নাই। মা হয়ে ছেলের মৃত্যুর কামনা কিভাবে করব আমি? আমার অন্তর ফেটে যাচ্ছে। নজরাত লিপি বেগমকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। জয়ী তার বাবাকে ধরে কাঁদছে। বাড়িতে পুরো শোকের ছায়া নেমে এসেছে। রাত নিজের রুমে থেকে সবটাই শুনল। শূন্য চোখে উপরের দিকে তাকিয়ে রইল। চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার। নজরত রাতের সাথে রয়ে গেল, আর বাকিরা হসপিটাল থেকে লাশ এনে দাফনের জন্য গিয়েছে। নজরতকে কাছে পেয়ে বাচ্চাদের মতো কান্না করে দেয় রাত। মায়ের আড়ালে বড় ভাইয়ের সাথে ঠিকই যোগাযোগ রাখত সে। ভাইটাকে যে ভীষণ ভালোবাসতো। এই তো কয়েক মাস আগে একদিন ভোরবেলা ভাই তাকে কল করে কান্না করে দেয়। রাত তখন বিচলিত হয়ে রাসেল জানায় সে বাবা হতে চলেছে। সেই খুশিতে কান্না করছে। রাত সেদিন প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দ কিছুটা অনুভব করতে পারে ভাইয়ের কাণ্ড শুনে। 3 মাস পর রাত সুস্থ হলে নজরাত নিজের বাসায় ফিরে আসে।
রাতের পরীক্ষার মুহূর্তে সে থাকলে রাত পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, তাই ফিরে আসা। নজরাত চলে আসার দিন রাত তাকে একদম ছাড়তে চাইছিল না। বেশ কিছুক্ষণ জাপটে ধরে বসেছিল আর বলেছিল, এই কদিনে আমি তোমাতে আসক্ত হয়ে গিয়েছি প্রিয়, তুমি থেকে গেলে হয় না? নজরাত কঠোর মুখভঙ্গি করে বলেছিল। রাত না হয় না। মন খারাপ করে থাকলেও আর কিছু বলেনি, নিজেই নজরাতকে তার বাসায় পৌঁছে দিয়ে যায়। তারপর পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। এখন আর আগের মতো বন্ধুদের সাথে আড্ডা জমাতে পারে না। ভাইয়ের মৃত্যুতে অনেকটা নীরব হয়ে যায় রাত। রাসেলের বউ 7 মাসের অন্তঃসত্ত্বা লিপি বেগম তাকে নিয়ে এসেছেন। ছেলের মৃত্যুর পর এখন আর কোনো রাগ নেই তার। হয়তো রাসেলের বউ চৈতির সাথে পুরোপুরি স্বাভাবিক আচরণ করতে পারেন না, তবে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। তাছাড়া জয়ী বা জান্নাতকে দিয়ে সময় মতো খাবার দাবার পৌঁছে দেন চৈতির ঘরে। চৈতি সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে নিজের ঘরে। বাইরে কিছু নিয়ে তার কোনো আগ্রহ জাগে না, সারাক্ষণ ঘরবন্দি হয়ে থাকতেই ভালো লাগে যেন। রাসেলদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে একটা বাড়িতে চৈতির বাবা মা ভাড়া থাকতেন। রাসেল ওই পথ দিয়ে প্রতিদিন অফিসে যাতায়াত করত। মাঝে মাঝে চৈতিকে দেখতে পেত আর সেখান থেকে ভালো লাগা তৈরি হয়। তারপর দুজনের মধ্যে প্রেম। লিপি বেগমকে একদিন জানিয়েছিল তাদের প্রেমের কথা, কিন্তু লিপি বেগম বলেছিলেন, এইসব হারাম সম্পর্ক আমি কিছুতেই মেনে নিব না। আমার পছন্দ করা মেয়েকেই তোকে বিয়ে করতে হবে। এদিকে চৈতির প্রচুর বিয়ে আসছিল। রাসেল এ কথা জানার পর সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে বিয়ে করবে। অতঃপর তাই করলো। বিয়ে করার পর লিপি বেগম মেনে না নিলে দুটো রুমের ছোট একটা বাসা ভাড়া করে তাদের ছোট্ট সংসার শুরু করে। খুব আনন্দের দিন পান করছিল তারা। তার মধ্যে নতুন অতিথির আগমন বার্তা সংসারের সুখ দ্বিগুণ হয়ে উঠেছিল। কিন্তু বেশি দিন তা সইল না চৈতির কপালে। রাসেলের মৃত্যু যেন দুমড়ে মুচড়ে শেষ করে দিল চৈতির সুখের সংসার। তার মতে, যেখানে আমার স্বামীকে হারাতে হয় এমন স্বাধীন দেশ তো আমি চাই না। নজরত আবার ভার্সিটিতে যাওয়া শুরু করেছে। এখন আর আগের মতো রাতকে কোথাও দেখতে পায় না সে। আগে বিরক্ত লাগতো, কিন্তু এখন দেখতে পেলে ভালো লাগতো। সবার আড়ালে লুকিয়ে তাকিয়ে থাকতো। কি আর করার, সময় পাল্টে সাথে মুহূর্তগুলো। রাত পড়া শেষ করে রাতে কল করে প্রতিদিন, তাছাড়া আর তাদের মধ্যে কথা হয় না। আজকে নজরাত কিছুতেই চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না। জোর করে সজাগ থাকলে ভীষণ মাথা ব্যথা করে তার, তাই ঘুমিয়ে পড়ল। সেই ঘুম রাত 2টায় একটা স্বপ্ন দেখে ভাঙল। ঘুম থেকে উঠেই সে ব্যালকনিতে চলে গেল। নিচে রাস্তায় কাউকে খুঁজলো। স্বপ্ন দেখেছে রাত এসেছে, এখন ভালো করে খুঁজে বুঝলো এটা তার স্বপ্ন ছিল। রুমে ফিরে এসে কিছুক্ষণ বসে রইল। এখন খিদা অনুভব হচ্ছে, না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তখন। বাথরুম থেকে চোখ মুখে পানি ঝাপটা দিয়ে এসে বিস্কুটের প্যাকেট নিয়ে বসলো। ফোন ইউজ করছে আর বিস্কুট খাচ্ছে। অনলাইনে গিয়ে দেখলো রাত বেশ কয়েকবার কল করেছিল। নজরাত কল রিসিভ করেনি বলে মেসেজ দেয়। বউ ঘুমিয়ে পড়েছো? মেসেজটা দেখে নজরাতের খুব আফসোস হচ্ছে, কেন সে ঘুমিয়ে গেল। এখনই রিপ্লাই দিল, ঘুমিয়ে পড়েছিলাম। কয়েক সেকেন্ড অতিবাহিত হতে না হতেই কল আসে। কলের শব্দে নজরাত কিছুটা ভয় পেয়ে যায়। নজরাত বুঝতে পারেনি রাত জেগে আছে। তার উপর নিস্তব্ধ রুমে হঠাৎ কলে ভয়ে চমকে ওঠে। নিজেকে সামলে রুমের লাইট অন করে কল রিসিভ করে। রাত বালিশের উপরে উপর হয়ে শুয়ে আছে। নজরাত বলল, আপনি কি ঘুমান নাই এখনো? কেন? না। রাত জেগে থাকলে শরীর খারাপ করবে না? আমার বউয়ের সাথে কথা হয়নি বলে ঘুম আসছিল না। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে খাবার খেয়েছিলে? ঘুমের জন্য খাবার খাওয়ার সময় ছিল না, তাই এখন বিস্কুট খাচ্ছি। তুমি এমন ঘুম কাতুরে জানতাম না তো। এদিকে তোমার ঘুমের জন্য আমার ঘুমের 2:30টা বেজে গেল। এই দায় এখন কে নিবে বলো? তোমাকে শাস্তি দেওয়া উচিত। ইস, আসছে। আমি কি আপনাকে নিষেধ করেছি ঘুমানোর জন্য? তোমার মতো লবণ ছাড়া তরকারি তার কি বুঝবে? আপনি নিজ থেকেই ঘুমান নাই। হইছে, আমি তরকারিতে লবণ দিয়েই খাই। আপনার মতো মুঠো করে লবণ খাই না। আসছে লবণখোর কোথাকার। আমি যখন
পার্মানেন্টলি আপনাদের বাসায় আসবো, তখন লবণ ছাড়া তরকারি রান্না করে আপনাকে খাওয়াবো। লবণ স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেটা আপনি জানেন? রাত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলল, অতিরিক্ত লবণ খাওয়ার ফলে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ। এর কারণ হলো সোডিয়াম জাতীয় খাবার রক্তের চাপ বাড়ায়, ফলে ধমনির মধ্যে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হয়। সেই সঙ্গে এই অভ্যাস ডেকে আনতে পারে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির সমস্যার ঝুঁকি। নজরাত বিরক্ত মুখে বলল, এসব জানার চেয়েও বেশ, এসব জানার পরেও কি করে পারেন এত লবণ খেতে? আমি অনেক পানি খাই, সো লবণ আর শরীরে থাকে না, ওটা ড্রেন হয়ে যায়। আপনার এই কচুর মাথার যুক্তি আপনার কাছেই রাখেন। ঘুমাবেন কখন? আমি ঘুমাবো। নজরাত যে রেগে গেল এটা বুঝতে পারলো রাত, তাই বলল, আগামীকাল দেখা করবে? তাহলে আমি এসে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, এখন রাখছি, আপনি ঘুমান। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এতদিন ব্যাপারটা আমলে না নিলেও এখন লিপি বেগমের কাছে চৈতির এভাবে ঘরবন্দি হওয়া সুবিধার মনে হচ্ছে না। মেয়েটা এভাবে অসুস্থ হয়ে যাবে, তাই তিনি চৈতির ঘরে গেলেন। নাস্তা টেবিলেই পড়ে আছে। এতক্ষণে মনে হয় সব ঠান্ডা হয়ে গেছে। মেয়েটা না খেয়ে জানালার গ্রিলে ধরে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। লিপি বেগমের ভেতরটা যেন কেমন যেন করে উঠল। সেও সন্তান হারিয়েছে, কিন্তু তার বাকি সন্তানদের দিকে তাকিয়ে হয়তো কিছুটা হলেও কষ্ট ভুলে থাকতে পারেন। কিন্তু এই মেয়েটা তো কোনো কিছু বিনিময় সেটা পারে না। তাদের উচিত সবাই মিলে মেয়েটাকে সময় দেয়া, যেন খারাপ চিন্তাগুলো মনের মধ্যে না আসতে পারে। লিপি বেগম দরজায় টোকা দিয়ে ভিতরে ঢুকলো। চৈতির সামনে ঘুরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তিনি বললেন, খাবারটা খাওনি কেন? ঠান্ডা হয়ে গেল তো। খেতে ইচ্ছে করছিল না। সকালে ওষুধ আছে না? জি আছে, আমি খাবার গরম করে আনছি, খেয়ে ওষুধ খেও। গরম করতে হবে না, এমনিতেই খেয়ে নিতে পারবো। ভুনা খিচুড়ি আর ডিম ভুনা ঠান্ডা খেতে ভালো লাগে না, তাই লিপি বেগম শুনলেন না। ওভেন থেকে গরম করে আনলেন, বললেন, আমি খাইয়ে দিই। একথা শুনে চৈতির চোখ পানিতে চিকচিক করছে। আজ রাসেল এই দৃশ্য দেখতে পেলে ভীষণ খুশি হতো। লিপি বেগম চৈতিকে খাইয়ে দুপুরের রান্নার কাজ শুরু করলেন। কিছুক্ষণ পর চৈতি রান্নাঘরে এসে বলল, দিন সবজিগুলো কেটে দেই। কাজের মধ্যে থাকলেও মেয়েটা একটু স্বাভাবিক হতে পারবে, তাই লিপি বেগম নিষেধ করলেন না। রাত নাস্তা করে নজরাতকে নিয়ে একটা লেকে নিয়ে যায়। বেঞ্চে বসে রাত বলল, 2 দিন পর পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শেষ হওয়ার আগে আর আমাদের দেখা হচ্ছে না। আচ্ছা, তোমার কি খারাপ লাগবে? আমি অপেক্ষার প্রহর গুনব। যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শুনো, তোমাকে একটা ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করার আছে। কোন ছেলে? নজরত টিভিতে ইসলামিক প্রশ্ন উত্তর অনুষ্ঠান দেখছে। এমন সময় তাদের বাড়িওয়ালার বউ আসেন। এই মহিলাকে নজরাতের একদমই পছন্দ হয় না। মহিলার কূটনামিতে জুড়ে নেই। আজকে কোন মতলবে তাদের বাসায় এসেছে আল্লাহ জানেন। এসেই নজরাতকে বললেন, কি নজরাত, শ্বশুরবাড়ি থেকে কবে আইলা? এমন প্রশ্নের কোনো মানে হয়? এই নিয়ে বেশ কয়েকবার তিনি জিজ্ঞাসা করেছেন নজরাত শ্বশুরবাড়ি কবে যাবে। তখন তাকে তরিকা বেগম স্পষ্টভাবে বলেছেন যে জামাইয়ের পরীক্ষা শেষ হলে নিয়ে যাবে। কয়েক মাস বা এর বেশিও লাগতে পারে। অথচ এই মহিলা আবারও এসব কথা জিজ্ঞেস করছেন, যেন ওনার ঘরের খাবার খেয়ে শেষ করছে নজরাত। তরিকা বেগম রান্নাঘর থেকে এসে বললেন, ও ভাবি, আপনি এসেছেন, বসেন ভাবি। নজরাত মাকে পেয়ে যেন হাত ছেড়ে বাঁচল। দ্রুত উঠে চলে যেতে নিলে ভদ্র মহিলা নজরাতকে থামিয়ে দিয়ে বললেন, শোন মেয়ে, দিনকাল যা পড়েছে, এইভাবে জামাইকে ছেড়ে থাইকো না বেশি দিন। পুরুষ মানুষের মন বোঝাই তো, কোন দিন থেকে কোন দিক চলে যায় তার তো কোনো ঠিক নাই। আজকাল বউ পাশে থাইকাই যে আঁকা ফুমকা করে পুরুষে, তাদের কোনো বিশ্বাসই নেই। মহিলার কথায় নজরাত খানিকটা বিব্রত বোধ করে বলল, ওনার পরীক্ষা চলছে, তার মধ্যে আপনি কি সব বলছেন আন্টি? আমি বুঝতে পারলাম আপনি ঠিক কি বোঝাতে চাইছেন। ভদ্র মহিলা আফসোসের সুরে বললেন, বুঝবা, যখন আর সামলাইবার কিছু থাকবো না তখন বুঝবা আমার কথা। নজরাত আর কিছু বলল না। নিজের রুমে দরজা বন্ধ করে বসে রইল। মনটা বিষণ্ণতায় ভরে গেছে তার।
রাদের উপর পূর্ণ আস্থা আছে তার, কিন্তু এই মুহূর্তে কেমন যেন অস্থির লাগছে। মনকে শান্ত করতে রাদের সাথে কথা বলা প্রয়োজন, তাই কল দিল তাকে, কিন্তু কল রিসিভ করছে না রাত। নজরাত আর নিজেকে সামলে উঠতে পারল না, কান্নাগুলো চোখের পানি হয়ে ঝরে পড়া শুরু করে। শেষে বালিশের উপরে মুখ লুকিয়ে ফুপিয়ে কান্না করে। রাতের খাবার খেতে তরিকা বেগম ডাকলেও দরজা খোলে না। রাত 10টার পর রাত নজরাতের ফোন বন্ধ পেয়ে শাশুড়ি মায়ের ফোনে কল করে জানতে চায় নজরাতের কি হয়েছে, ওর ফোন বন্ধ কেন? তরিকা বেগম কি বলবেন ভেবে পান না, তাই বলেন, ওর বোধহয় মন খারাপ। তুমি চিন্তা করো না বাবা, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। নজরাত পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোন অন করে দেখলো রাত অনেকবার কল করেছিল। অনলাইনে গিয়ে দেখে সেখানেও অনেকগুলো মেসেজ দিয়ে রাখছে। নজরাত শুধু মেসেজের রিপ্লাই দিল। ভালো লাগছিল না, তাই ফোন বন্ধ করে রাখছিলাম। কিছুক্ষণ পর রাত কল করে, জিজ্ঞাসা করে নাস্তা করছে কিনা নজরাত বলল করেছে। তারপর স্বাভাবিক কিছু কথা বলে রেখে দেয়। ভার্সিটিতে এসে একটা ক্লাসের পর গ্যাপ থাকে, তখন নজরাত বান্ধবীরা মিলে লাইব্রেরিতে বা ক্যান্টিনে বসে গল্পগুজব করে। আজকে লাইব্রেরিতে বসে গল্প করছে তারা। মেয়েদের গল্পগুজবের মধ্যে ফিউচারে বিয়ে নিয়ে আলোচনা থাকেই, এটা কমন ব্যাপার। তো অবিবাহিত যারা, তাদের স্বপ্ন খুব সুন্দর করে সাজবে বিয়ের দিন। আর বিবাহিতদের কথা, সাজগোজ করতে পারলে বলে কিভাবে সেজেছিল, কি জুয়েলারি পরেছিল, আর না করতে পারলে আফসোস করে। এসব আলোচনা শেষে সবাই নজরাতকে ধরলো, কারণ নজরাত কিছুই বলছে না, আনমনা হয়ে বসে আছে। মারুফা বলল, এই নুসরাত, তুই তো কাউকে নাজিয়া নিয়ে বিয়ে করে নিলি, শুনছি পরে নাকি উঠিয়ে নিয়ে যাবে। তখন কিভাবে সাজবি প্ল্যান করছিস? আর তখন আমাদের দাওয়াত দিবি নাকি আবারও লুকিয়ে শ্বশুরবাড়ি চলে যাবি? মারুফার কথায় সবাই হেসে দেয়। আরেকজন বলল, এমন কথাই সবাই মুখ চেপে হাসে। এদিকে নজরাত বরকে জানায় এমন কথায়, হাতের নখ খুঁড়তে থাকে। শেষে ভেবে বলে, স্বামী স্ত্রীর গোপন কথা কারোর কাছে বলতে নিষেধ, জানিস না? বেদ্যপ মেয়ে কোথাকার। মারুফা বলল, আরে বান্ধবীদের কাছে একটু আধটু বললে কিছু হয় না। বল না, কি হয়েছে, কে প্রথম কাছে এসেছে? নজরাত কোরআনের ব্যাখ্যা দিয়ে বলল, সমাজের অনেকেই আছে বন্ধু বান্ধবদের কাছে বাহাদুরি প্রকাশ করতে গিয়ে স্বামী স্ত্রীর একান্ত বিষয় কিংবা পারিবারিক গোপনীয় বিষয়াদি তাদের কাছে বলে বেড়ায়। এটা অনুচিত ও খেয়ানতের কাজ। সাহাবী হজরত আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে যে আমানতের খেয়ানত সবচেয়ে বেশি বলে গণ্য হবে তা এই যে কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, স্ত্রীও স্বামীর সঙ্গে মিলিত হয়, অতঃপর স্বামী স্ত্রীর একান্ত বিষয়গুলো অন্যদের কাছে প্রকাশ করে দেয়। স্বামী স্ত্রীর একান্ত বিষয় অন্যের কাছে প্রকাশ করা গর্হিত অপরাধ। ইসলামী বিধানে শুধু স্বামী স্ত্রী নয়, পরিবারের যে কোনো সদস্যের এ ধরনের গোপন কথা প্রকাশ করা খুবই অন্যায়। স্বামী স্ত্রী ও পরিবারের গোপন কথা সংরক্ষিত রাখা ইসলামের অনুপম সৌন্দর্য। তাই এগুলো কেউ কাউকে জিজ্ঞাসা করবি না প্লিজ। আমাদের সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই মৃত্যুর ভয় রেখে অন্যায় থেকে নিজেকে সংযত করতে হবে আমাদের। মারুফা এবং অন্যান্য বান্ধবীরা নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে বলল। রাদের পরীক্ষা চলছে ৩-৪ দিন গ্যাপ দিয়ে। এদিকে নজরাত যেন ধৈর্যহারা হয়ে পড়ছে। আশেপাশে মানুষ থেকে শুরু করে বান্ধবীরা পর্যন্ত এসব নিয়ে কথা বলছে। তার এসব সহ্য হচ্ছে না একদম। তাছাড়া বিয়ের কতগুলো মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করা স্বামীকে নিজের করে পাওয়া হলো না তার। মাঝে মাঝে মনে হয় সুখের দিন আসার আগেই সে হয়তো মরে যাবে। মৃত্যুর কথা ভাবলে এসব কিছু অর্থহীন মনে হয়। আবার যখন মৃত্যুর চিন্তা দূরে সরে যায়, তখন আবার না পাওয়ার আফসোস ঘিরে ধরে তাকে। ইদানিং জিদ ধরে রাদের সাথে ঠিকমতো কথা বলে না নজরাত। রাদের পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হলো, অথচ নজরাতকে নিয়ে যাওয়ার কথা মুখেও আনে না। এদিকে বড় ছেলে মারা যাওয়ার পর শাশুড়ি মা ও তেমন একটা
কথা বলেন না তার সাথে। সব মিলিয়ে তার মধ্যে ভয় কাজ করে। ইদানিং কত বিয়ে ভেঙে যাচ্ছে, 6-7 বছর সংসার জীবনেও ডিভোর্স হচ্ছে। সেখানে তাদের সংসার তো শুরুই হলো না এখনো। এর মধ্যে কিছু হয় তাহলে নসরাতের পরিবার শেষ হয়ে যাবে। ব্যালকনির ফ্লোরে বসে আকাশের দিকে তাকিয়ে আনমনে সেসব কথাই ভাবছে নসরাত। রুমে ফোন বেজে চলেছে, সে কখন থেকে উঠে গিয়ে রিসিভ করতে একদম ইচ্ছে করছে না তার। কয়েকবার কল আসার পর রাফি ফোন নিয়ে এসে বলল, কিরে বয়রা হয়ে গেছিস নাকি? কল আসছে, কখন থেকে শুনতে পাস না? নসরাত ফোন হাতে নিয়ে দেখলো রাত কল করেছে, কিন্তু নসরাত আর কল ব্যাক করলো না। ইচ্ছে করছে না তার কথা বলতে। মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। রাতের বেলা রাত আসে নসরাতের বাসায়। তরিকা বেগম নুডলস আর ডিম আর ময়দার মিশ্রণে চমৎকার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেন। নাস্তা করে নসরাতের সাথে একান্তে কথা বলতে নসরাতের রুমের ব্যালকনিতে যায় তারা। নসরাত চুপচাপ বসে থাকলে রাত জিজ্ঞাসা করে, ইদানিং তোমাকে কেমন মন মারা হয়ে থাকতে দেখি। কি হয়েছে তোমার? আমার সাথে ঠিকমতো কথাও বলো না। তোমার সমস্যাগুলো তো আমাকে না বললে আমি বুঝবো কিভাবে, বলো তো? নসরাত ধরা গলায় বলল, সব কিছু বলতে হয় না, বুঝে নিতে হয়। আচ্ছা আমি বুঝতে পারছি না, যেহেতু সেহেতু বলো আমাকে। নুসরাত চুপ করে থাকে। চোখের কোণে পানিতে ভিজে গেছে। বাহিরের আবছা আলোয় সেটা বোঝা যাচ্ছে না। রাত এবার বলল, তুমি যখন বলবেই না তখন আমার বসে থাকার কোনো মানে হয় না। আমি চলে যাচ্ছি, ভালো থেকো। তারপর উঠে চলে যেতে নিলে নসরাত রাতকে জাপটে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। রাত বিচলিত হয়ে বলল, আরে কান্না করছো কেন? কি হয়েছে বলবে তো? নসরাত কান্না মিশ্রিত গলায় বলল, আমাকে আপনার করে নিন, আমি আর এইভাবে থাকতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি কি তোমাকে ছেড়ে ভালো আছি? কোনো কারণ ছাড়া বিয়ের পর বউকে এভাবে বাপের বাড়ি ফেলে রাখতে কোনো ছেলেই নিশ্চয় চাইবে না। পরীক্ষা চলাকালীন সময় থেকে শুরু করে আজকে 2 দিন একটা চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছি, যেন তোমাকে ভালো রাখতে পারি। যদিও ভালো রাখা সম্পূর্ণই আল্লাহ তাআলার হাতে, তবুও আমাদেরকে বসে না থেকে চেষ্টা করার কথা বলা হয়েছে। তার উপর তোমার মোহরানা এখনো পরিশোধ করতে পারছি না আমি। ইদানিং নিজেকে খুব ব্যর্থ মনে হয়। রাত নরম গলায় বলল। নসরাত ভাঙা গলায় বলল, তোমার মোহরানা দিতে হবে না, মোহরানা মাফ করে দিচ্ছি আমি। তবু আমি তোমার কাছে থাকতে চাই। আশেপাশের মানুষ খারাপ মন্তব্য করে, যেগুলো আমার একদম সহ্য হয় না। মন খারাপ হয়, ভীষণ কান্না আসে। এখন সব কিছু ছেড়ে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে, যেখানে কোনো দুঃখ কষ্ট আমাকে ছুঁতে পারবে না। তাছাড়া বিয়ের পর থেকে সারাক্ষণ আপনার কথা মনে পড়ে। আপনার সঙ্গে একান্তে সময় কাটাতে ইচ্ছে করে। আপনার প্রতি মাথা রেখে রাত পার করে দিতে ইচ্ছে করে। রাত ক্ষীণ একটু হেসে বলল, ওই দিন রাতে তোমার সাথে কথা বলতে পারিনি বলে সারা রাত ছটফট করে ঘুমাতে পারিনি। কেন জানো? কারণ তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার সাথে কথা বলতে না পারলে কেমন যেন অস্থির লাগে। আশেপাশে সব কিছু মূল্য থাকে না আমার কাছে। তখন শুধু মনে হয় তুমি আমার সব কিছু। শরীর তখন কেমন যেন খারাপ লাগে, মনে হয় তোমাকে পেলেই ভালো হয়ে যাবে। আমি হয়তো বোঝাতে পারছি না তোমাকে খুব ভালোবাসি আমার বউটাকে। তাহলে আজকে এখানে আমার সাথে থেকে যান প্লিজ। আজকে আপনি চলে গেলে আমি নিজেকে একদম সামলাতে পারবো না। আমি থাকলে যে কিছু একটা ঘটে যাবে ম্যাডাম, তখন এই দায় কে নেবে বলেন? নসরাত লজ্জা রাঙা হয়ে বলল, আমি তার জন্য প্রস্তুত। আমি চাই আজ ভিন্ন কিছু ঘটুক। ভিন্ন ভালো লাগায় ভেসে যেতে চাই আপনার হাত ধরে। নিয়ে যাবেন আমাকে? ভেবে বলছো তো? পরে আবার আমাকে দোষ দেবে না তো? হুম, একদম না। রাত 11টা বেজে 35 মিনিট। রাত 11টা বেজে 35 মিনিট। দরজায় নক করে রাফি আর বলে, এই আপু, খাবার খেতে আই। আমুক খাবার বেড়ে বসে আছেন সেই কখন থেকে। তোরা না আসা পর্যন্ত আমাকেও খেতে দিচ্ছে না। এদিকে খিদায় আমার পেট ডাকাডাকি শুরু করে দিয়েছে। নসরাত আর রাত হাসি দিয়ে একজন আরেকজনকে ছেড়ে দাঁড়ায়। তারপর নসরাত গিয়ে দরজা খোলে। রাফি 10টার মধ্যেই ঘুমিয়ে পড়েন। আজকে এখনো জেগে আছে বলে তার চেহারা বাংলার 5-এর মতো দেখা যাচ্ছে। খাবার টেবিলে সবাই খেতে বসলেই রাফি রাতকে বলল, আপনার বউ একটা শেখ হাসিনা, সেটা জানেন আপনি? রাফির কথায় নসরাত বিষম খেয়ে বলল,
তুই একটা পলক বুঝলি, বেদ্যপ ছেলে কোথাকার। রাত ভাই বোনের খুনসুটি দেখে রাফিকে বলল, কেন, তোমার বোন কি করেছে বলো তো? ভাইয়া, আপনার বউ আমাদের বাসায় যে রাজত্ব করে, মনে হয় যেন বাসাটা একা ওর। যেমন শেখ হাসিনা মনে করতেন দেশটা ওনার বাপের, সেজন্য বলছি। রাফির কথাই খুব হাসে রাত। এদিকে নজরাত তার ভাইকে ইচ্ছে মতো বকা দেয়। খাবার খাওয়া শেষে রুমে এসে রাত নজরাতকে প্রিন্স মেরে বলল। শেষে কিনা আমার বউ একটা শেখ হাসিনা। নজরাত খুব রেগে যায় এ কথা বললে। রেগে ব্যালকনিতে চলে যেতে নিলে রাত পিছন থেকে জড়িয়ে ধরে নিতে যেতে চায়। রেগে ব্যালকনিতে চলে যেতে নিলে রাত পেছন থেকে জড়িয়ে ধরে যেতে দেয় না। তারপর একপাশের চুলগুলো সরিয়ে ঠোঁট ছুঁয়ে দেয়। আকস্মিক এমন উষ্ণ ছোঁয়ায় কেঁপে ওঠে নজরাত। তারপর শান্ত হয়ে স্বামীর প্রশস্ত বুকে মুখ লুকায়। দুই হাতে গাল আলতো হাতে উপরে তুলে রাত। নজরাত লজ্জাবতী পাতার মতো মিয়ে যায়, কিছুতেই তাকিয়ে থাকতে পারে না। রাত মুচকি হেসে তার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে দখল করে নেয়। তারপর দুজন দুজনের স্পর্শে হারিয়ে যায় বহুদূর। এক সপ্তাহ পর পরিবারকে নিয়ে এসে নসরাতকে নিজের বাসায় নিয়ে যায় রাত। এক বন্ধুর থেকে টাকা ধার করে নসরাতের মোহরানার টাকা পরিশোধ করে, কিন্তু নসরাতকে বলে না। আপাতত ছোট একটা কোম্পানিতে চাকরি নিয়ে সরকারির জন্য চেষ্টা করে যাচ্ছে রাত। শুরু হয় তাদের নতুন সংসার জীবন। নজরাত সবার সাথে মিলেমিশে থাকতে আপ্রাণ চেষ্টা করে চলে। শ্বশুর বাড়িতে মেয়েদের এই এক যুদ্ধ বলে চলে। যদিও ভাগ্য গুণে নজরাত তার শ্বশুরবাড়ির লোকজন ভালো পেয়েছে, তারাও মিলেমিশে কাজে সব কিছুতেই সাহায্য করে তাকে। চৈতির সাথেও খুব সুন্দর মিলেমিশে থাকে। নজরাত ছাড়া চৈতির কখন কি প্রয়োজন সব কিছুর খেয়াল রাখে। চৈতির জন্য ভীষণ মায়া হয় মেয়েটার। মাঝে মাঝে চৈতির জায়গায় নিজেকে ভাবলে কষ্টের চোখে পানি চলে আসে। স্বামী ছাড়া একটা নারী কতটা অসহায় তা চৈতিকে দেখে বুঝতে পারে নজরাত। তাই সবসময় চেষ্টা করে চৈতিকে একটু ভালো রাখার। এক বছর পর চৈতির বাবা মা এতদিনে তাকে মেনে নিয়ে তাদের সাথে নিয়ে যেতে চাইলে লিপি বেগম দিতে অমত করলে ফারুক সাহেব বুঝিয়ে বলেন, তুমি যতই আদর যত্ন করো না কেন, এই সময় তো পার করে এসেছো। জানোই তো মেয়েরা এই সময়ে মায়ের কাছে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন তুমি যেতে না দিলে মেয়েটার মন খারাপ হবে। তাই তুমি আর অমত করো না, যেতে দাও। লিপি বেগম হয়তো বুঝতে পারলেন, তাই যেতে দিলেন। তবুও তার দুশ্চিন্তা হয়, যদি চৈতির বাবা মা তাকে দ্বিতীয় বিয়ে দিতে চান তাহলে তার নাতনির যে অবহেলা হবে। আর এটা লিপি বেগম একদম মানতে পারবেন না। এমনিতেই মেয়েটার বাবা নেই, এখন যদি মাকেও হারায় তাহলে মেয়েটা যে পুরোপুরি অনাথ হয়ে যাবে। তাই তিনি ভয় পান চৈতিকে বাপের বাড়ি যেতে দিতে। একদিন নজরাত চৈতির মেয়ে তাইবাকে নিয়ে আদর করছে, আর তাইবা ছোট্ট ঠোঁট প্রসারিত করে হাসছে। রাত তাইবার গাল ছুঁয়ে দিয়ে বলে, আমাদেরও এমন একটা ছোট্ট মেয়ে বাবু চাই। নজরাত মুচকি হাসি দিয়ে বলে, আমারও খুব ইচ্ছা, তাই এবার মতোই একটা ফুটফুটে মেয়ে বাবুর। 1 মাস হলো নজরাত জানতে পারে সে প্রেগনেন্ট। তাই রাত চিন্তিত হয়ে বলল, আচ্ছা, এই শরীরে তুমি পরীক্ষাগুলো দিতে পারবে? 3 মাস তো ফুল রেস্টে থাকতে হয়। উত্তরে নজরাত বলে, পারবো ইনশাল্লাহ। পড়াশোনাটা আমি শেষ করতে চাই, প্লিজ আপনি নিষেধ করবেন না। আমি কি একবারও নিষেধ করেছি? এখন তোমার শরীরের কথা ভেবে বলেছি। নজরাতের এবার 3য় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই রাত তাকে তার মায়ের কাছে নিয়ে আসে। যতই হোক শ্বশুরবাড়িতে টুকটাক কাজ না করে বসে থাকা যায় না, এতে নিজের কাছেই খারাপ লাগে। তাছাড়া নজরাতের এখন রেস্টে থাকা উচিত। সবকিছু মিলিয়ে রাত নজরাতকে তার মায়ের কাছে নিয়ে আসে। তাছাড়া রাত অফিস শেষ করে রাতে তার বউয়ের কাছে চলে আসে। নজরাতকে ছেড়ে তার একদম ঘুম আসে না। মাঝে মাঝে সন্ধ্যায় নাস্তার সহ বিভিন্ন বাজার করে নিয়ে আসে শাশুড়ি মায়ের বাসায়। এগুলো তাকে ফারুক সাহেব শিখিয়ে দিয়েছেন। তরিকা বেগম মহিলা মানুষ হয়ে বাহির ঘর দুটোই সামলাতে হয়, তাই ছেলেকে বলেছেন সে যেন কখনো খালি হাতে ও বাসায় না যায়।
বাবার কথায় তার উপর শ্রদ্ধায় বুক আনন্দে ভরে যায় রাদের। তাদের বাবা সবসময় চেষ্টা করেছেন ভালো শিক্ষা দেওয়ার, এবং তারাও মেনে চলেছে বরাবর। কথায় আছে, মা যেমন হয় মেয়ে তার তেমন স্বভাব চরিত্র পায়, এবং বাবা যেমন হয় ছেলে তার মতোই হয়। যদিও সবাই হয় না, তবুও বেশিরভাগ হয়। রাত সন্ধ্যাবেলা পিৎজা নিয়ে আসে সবার জন্য, আর নসরাতের জন্য কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়ে আসে। কিন্তু নসরাত পিৎজা খেতে চাইলে রাত না করে। এই সময় ফাস্টফুড একদম খাওয়া নিষেধ করেছেন ডাক্তার। নসরাত খেতে পারবে না বলে রাতও পিৎজা খেলো না। বাদাম নসরাতকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও কিছু খাচ্ছে। নসরাতের মন খারাপ পিৎজা খেতে পারেন। নসরাতের মন খারাপ পিৎজা খেতে দেয়নি বলে, তাই তাকে হাসানোর জন্য রাত কিস করতে গেলে নসরাত মাথা কাত করে সরে গেলে রাত হেসে বলল, কিসমিস মানে? এই যে তুমি কিস করতে দিলে না, তাই মিস। রাজ হেসে নিজেই তাকে কিস করে। তখন রাত নসরাতের সামনে কিসমিস ধরে বলে, কিসমিস খাও। নসরাত খেয়ে রাতের বুকে নিজেকে লেপ্টে রাখে আর তাদের বেবিদের নিয়ে বিভিন্ন প্ল্যান করে।